তার মানে পুনরাবৃত্তি বিনিময় বিন্যাস শেষ। এবার আমরা এই পারমুটেশন কম্বিনেশনের মোটামুটি সব আইডিয়া ক্লিয়ার। কম্বিনেশন না পারমুটেশনের আর কি। সো পারমুটেশনের সব আইডিয়া আমাদের এখন ক্লিয়ার। এখন আমরা পারমুটেশনের কিছু ম্যাথ দেখব, যেই ম্যাথগুলোতে কিছু কন্ডিশন জুড়ে দেয়। সো আমরা টোটাল কেস দেখব হচ্ছে একটা, দুইটা কেস, তিনটা কেস, চারটা কেস, পাঁচটা, এরপরে তোমার ছয়টা কেস, সাতটা কেস, আটটা কেস, নয়টা কেস, এরপরে 10টা, অনেকগুলো আছে রাইট, 11টা। এই টোটাল 11টা কেস যদি আমরা দেখি, সহজ, মানে ম্যাথগুলো কঠিন কিছু না। এই 11টা কেস দেখলে আমাদের বিন্যাসের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, একদম A to Z সব ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো? তাহলে চলো আমরা শুরু করি আমাদের কেস নাম্বার 1 দিয়ে। সো কেস নাম্বার 1-এ কি বলছে? কেস নাম্বার 1-এ বলছে একত্রে রেখে বিন্যাস। একত্রে রেখে বিন্যাস মানে ব্যাপারটা এরকম যে ধরো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ধরো 4 জন ফ্রেন্ড আসো, 4 জন ফ্রেন্ড আসো। তো এর মধ্যে কিছু কিছু ফ্রেন্ড আছে না, একদম ওদের মধ্যে গলায় গলায় সম্পর্ক, এরা জেনে যায় একসাথে বসে, রাইট? তা ধরো তোমাদের একটা বেঞ্চ আছে এখানে, তো এই বেঞ্চে তোমরা 4 জন ফ্রেন্ড বসো, 4 জন ফ্রেন্ড বসো। তো এর মধ্যে এই যে 2 জন আছে না, এই 2 পাপিপান্দা, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে গলায় গলায় সম্পর্ক। মানে ওদের কথা হচ্ছে যেখানেই বসবো বান্ধবী আমরা একসাথে বসবো, আমরা একসাথে বসবো, মানে দূরে যাওয়া যাবে না, ঠিক আছে? তো ওরা ভাই একসাথে বসতে চায়। এখন একসাথে যদি বসতে চায় যেই কোনো জায়গায় বসতে পারে, কিন্তু একসাথে বসতে হবে। হয় তারা 2 জন এই প্রথম 2টা সিট দখল করবে, অথবা তারা 2 জন মাঝখানের 2টা সিট দখল করবে, অথবা তারা 2 জন এই লাস্টের 2টা সিট দখল করবে, বাট তারা একসাথে থাকবে। তাদের কথা হচ্ছে তারা একসাথে থাকবে। বুঝতে পারছো? এখন ধরো আমি যদি তাদেরকে নাম দিই, ধরো 1 2, বা আমি নাম দিলাম হচ্ছে আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ঠিক আছে? তার মানে ওরা 4 জন যখন এই বেঞ্চটাতে বসবে তখন সব সময় কি করবে, আবুল আর বাবুল একসাথে বসবে। তো আবুল আর বাবুল এইখানে, মানে ধরো আবুল আর বাবুল চাইলে কি এই দুটোতে বসতে পারে, অথবা বাবুল আগে আবুল পরে বসতে পারে, অথবা তারা এখানেও বসতে পারে যে আবুল বাবুল অথবা বাবুল আবুল, তাই না? অথবা লাস্টে বসতে পারে আবুল বাবুল বাবুল আবুল, বাট তারা কি একসাথে বসবে। তো এই যে একত্রে রেখে বিন্যাস, এই বিন্যাসটাই হচ্ছে আমাদের মানে এই টপিকের কনসার্ন আর কি, ঠিক আছে? তাহলে আমরা তো মোটামুটি কনসেপ্টটা তো বুঝছি না যে একত্রে রেখে জিনিসটা কি, ঠিক আছে? ওকে, সো এবার আমরা ম্যাথটা করে ফেলি একটু। বলছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে, স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়। তো আমাদের ভাইয়া ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলোর মধ্যে আগে স্বরবর্ণগুলো ফাইন্ড আউট করতে হবে। তুমি খেয়াল করে দেখো এখানে স্বরবর্ণ কারা আছে বলো তো? স্বরবর্ণ, স্বরবর্ণ কে কে আছে? স্বরবর্ণ আছে তোমার আই আছে একজন, এ আছে একজন, ই আছে একজন, রাইট? আবার ব্যঞ্জন বর্ণ কে কে আছে বলো তো? ব্যঞ্জন বর্ণ কে কে আছে? ব্যঞ্জন বর্ণ আছে টি আছে, আর আছে, এন আছে, জি আছে, এল আছে, ঠিক আছে? তাহলে আমাদের 5টা ব্যঞ্জন বর্ণ আছে এবং 3টা হচ্ছে স্বরবর্ণ আছে। ওকে, সো ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলোকে আমরা সবগুলা কি করব, একসাথে সাজাবো, রাইট? আচ্ছা, সাজাইতে হইলে স্বরবর্ণগুলোকে সবসময় একসাথে রাখতে হবে। তো তুমি চিন্তা করে দেখো তো, আমি যদি জিনিসটা এইভাবে সাজাই, খেয়াল করো একটু, মানে জিনিসটা বুঝতে হবে, খুবই সিম্পল জিনিস। ধরো আই, এ, ই, এই 3টাকে আমি একটা ব্রেকেটের মধ্যে আটকাই দিলাম তোমার বুঝার সুবিধার্থে, একটা ব্রেকেট আটকাই দিলাম, কারণ কি তারা যেন সবসময় যেখানেই বসে যেন একসাথে বসে, ঠিক আছে? তাহলে এগুলা বাদে আর কে কে আসবে? টি আসবে, আর আসবে, এন আসবে, জি আসবে, এল আসবে, রাইট? তাহলে তুমি চিন্তা করে দেখো, এরা এরা বসবে একসাথে যেখানেই বসুক না কেন, যেখানেই তারা বসুক, যেখানেই তারা বসুক, ওরা বসবে কি বলতো, একসাথে বসবে। তাহলে এদের 3 জনকে আমি কি একই জাতীয় বস্তু ধরতে পারি না? এদের 3 জনকে আমি একই জাতীয়, ধরো তুমি
মানে ধরো একটা ফ্রেন্ড, ধরো দুজন ফ্রেন্ড এই যে এরকম ধরো জোড়া লাগে আছে, তাহলে ওদেরকে তুমি যেখানেই বসাও না কেন, ওরা একসাথে বসবে। তো এদেরকে আমরা একটা বস্তু হিসেবে কাউন্ট করতে পারি, ঠিক আছে? তাহলে মানে দেখো তুমি এখানে স্বরবর্ণগুলোকে যদি আমরা সবগুলোকে একটা বস্তু হিসেবে কাউন্ট করি, তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাহলে ছয়টা ভিন্ন ভিন্ন বস্তু, রাইট? তাহলে আমাকে বলো তো ছয়টা ভিন্ন ভিন্ন বস্তুকে আমরা কতভাবে সাজাতে পারি? মোট সাজানোর উপায় বা মোট শব্দ গঠন, না কত উপায় সাজানো, আচ্ছা মোট সাজানো লিখি, মোট সাজানোর উপায়। উপর লিখতেছি মোট সাজানোর উপায়। তাহলে বলো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাহলে মোট সাজানোর উপায় হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল, এটাই কি আনসার শেষ? চিন্তা করো তো। আচ্ছা বলো তো এখানে কে কে কীভাবে সাজছে ভিতরে? আই এ ই এইভাবে সাজছে না, তাহলে কিন্তু এটা আগে আসতে পারতো, এটা পরে যেতে পারতো। তার মানে ওদের নিজেদের মধ্যে কিন্তু আবার একটা ইন্টারসেকশন হবে বা একটা চেঞ্জ হবে, রাইট? নিজেদের মধ্যে একটা সাজানোর ব্যবস্থা তৈরি হবে। তার মানে নিজেদের ভিতরে যদি সাজানোর ব্যবস্থা তৈরি হয়, তাহলে এই তিনটা ভিন্ন ভিন্ন বস্তুকে আবার সাজানো যায় কত উপায়ে? ভিতরে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে আমাদের এখানে ইনটু কি লিখতে হবে? 3 ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। বুঝছো? প্রথমে আমরা এই সবগুলা ভিন্ন ভিন্ন ধরে সাজাইছি, এরপর আবার যারা ভিতরে এখানে একসাথে রয়েছে, ওদের আবার ভিতরে আবার ওদের মধ্যে একটা ইন্টারচেঞ্জ হবে না, বা একটা সাজানোর ব্যবস্থা তৈরি হবে। যেমন এখানে দেখো এ বি আবার বি এ একই জিনিস, জাস্ট খালি ইন্টারচেঞ্জ হয়েছে নিজেদের মধ্যে, রাইট? সো এখানেও আমাদের কিন্তু সেম, নিজেদের মধ্যে যখন ইন্টারচেঞ্জ হবে তখন তার ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা তাহলে পরের ম্যাথটা যাই একটু দেখি তাহলে। তো 2 নম্বর যে ম্যাথটা, এটা আমরা একটু করি। দেখো ডিজিটাল শব্দটির মধ্যে তুমি যদি স্বরবর্ণগুলোকে একসাথে করো, স্বরবর্ণ কয়টা আছে বলো তো? স্বরবর্ণ আছে আই, আই, এ, রাইট? এগুলোকে আমরা একসাথে ধরলাম। তারপরে ডি আছে, জি আছে, টি আছে, এল আছে, তাই না? আচ্ছা এবার এই সবগুলোকে নিয়ে সাজানোর উপায় তুমি বলো। এই সবগুলোকে মনে মনে একটা বস্তু ধরবো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে আমরা এখানে লিখবো 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালে কি শেষ হয়ে যাবে? না, এদের ভিতরে আবার এরা নিজেদের মধ্যে একটা ইন্টারচেঞ্জ করবে, রাইট? সো এখানে বস্তু আছে কয়টা বলো তো? 3টা। তাহলে নিজেদের মধ্যে সাজানোর উপায় হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা ছিল, বা দুইটা আবার কি একই জাতীয় না? দুইটা কি একই জাতীয়, তার মানে অবশ্যই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা 3 নম্বরটাতে আসি। 3 নম্বরটাতে আসি, ক্যালকুলাস। ক্যালকুলাসের এ হচ্ছে স্বরবর্ণ, ইউ হচ্ছে স্বরবর্ণ, ইউ হচ্ছে স্বরবর্ণ। এরপরে আর কে কে আছে বলো? এখানে সি আছে একজন, সি দুইটা আছে, পরে এলও আছে দুইটা, দেন এস আছে একটা। তাহলে 3 6 8, 3 6 8, ঠিক আছে? ওকে এবার খেয়াল করো, এবার তুমি যদি শব্দ তৈরি করতে চাও বা সাজাইতে চাও, তাহলে এখানে বলো তো এই তিনটাকে ধরো মনে মনে কয়টা? একটা, দেন 2 3 4 5 6, রাইট? তাহলে এখানে হবে টোটাল 6 ফ্যাক্টোরিয়াল। বলো এখানে এক জাতীয় কয়টা? দুইটা এক জাতীয়, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আবার দুইটা এক জাতীয়, দ্যাট মিন্স 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। কাজ কিন্তু শেষ হয় নাই। এই যে ভিতরের ব্রেকেটে যারা আছে ওদের আবার নিজেদের মধ্যে একটা ইন্টারচেঞ্জ তৈরি হবে না? তাহলে এখানে ভিতরে কয়টা আছে? 3টা বস্তু আছে, তাহলে নিজেদের মধ্যে সাজানোর উপায় হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে দুইটা দেখতে একই রকম, তাহলে আমরা ভাগ করব কি দিয়ে? 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। বুঝছো? মানে পার্ট বাই পার্ট তোমাকে আগাইতে হবে। এখন শোনো, এই ম্যাথগুলো নর্মালি বইতে কীভাবে সলভ করা আছে, তোমাকে এখানে বলবে যে এই স্বরবর্ণ 3টিকে এক জাতীয় ধরে মোট মোট বর্ণ সংখ্যা হবে 6টি, যার মধ্যে 2টি সি এবং 2টি এল রয়েছে, অতএব মোট সাধারণ ব্যবস্থা হবে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? এরপরে বলবে আবার স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে সাজানোর উপায় হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, অতএব মোট সাজানোর উপায় হচ্ছে এত ফ্যাক্টোরিয়াল। তো ভাই এত কিছু যদি তোমাকে আমি এখন লিখে এখানে বুঝাই, তাহলে তুমি আসলে ম্যাথের কনসেপ্টই ভুলে যাবা।
মানে এখন তো তুমি বুঝতেছো জিনিসটা যে না কীভাবে কীভাবে হচ্ছে, ঠিক আছে। বাট বাংলা লিখতে গেলে তুমি ম্যাথের কনসেপ্টটাই ভুলে যাবা। এই জন্য আমরা আগে কনসেপ্টগুলো ক্লিয়ার হই, এরপরে তুমি ম্যাথ নিজে নিজে বানাই লিখতে পারবো। মানে এই ম্যাথগুলো আসলে আমি যেভাবে লিখছি তুমি ওইভাবে লিখতে পারো, তাহলে একটু বানায় বাংলা টাং লিখতে পারো আর কি, ঠিক আছে। ওকে, তাহলে ভাই একটা শিখলাম আমরা কি একত্রে রেখে বিন্যাস, আর এবার আমরা দেখব একত্রে না রেখে বিন্যাস। একত্রে না রেখে, তো তুমি চিন্তা করে দেখো, ধরো আমি তোমাকে যদি বলি এই দুইটা বস্তু তুমি একত্রে রাখবা না, একত্রে না রেখে বিন্যাস করতে হবে, তো জিনিসটা কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। যে তুমি এখানে রাখলা ওকে দূরে রাখবা, ওকে আবার এখানে রাখলা ওকে দূরে রাখবা, মানে এটা কিন্তু অনেক ঝামেলা। একসাথে রাখলে কিন্তু আমরা একটা বস্তু চিন্তা করে ম্যাথটা করে ফেলতে পারি, রাইট। বাট একত্রে না রেখে যদি বিন্যাস করতে বলা হয়, আর তখন যদি তুমি এদেরকে চিন্তা করো কোথায় কোথায় স্থাপন করবা, তখন কিন্তু ঝামেলা। তাহলে আমরা একটা সহজ একটা পদ্ধতি অ্যাপ্লাই করব। আমরা যেন কি করব, আমরা এই যে শব্দটা দেওয়া আছে না, এই শব্দের সবগুলা বর্ণকে নিয়ে আগে সাজাবো, এরপরে যাদেরকে বলবে একত্রে না রেখে বিন্যাস তাদেরকে একত্রে রেখে বিন্যাস করব। দেন সবগুলা সাজানো ব্যবস্থা থেকে একত্রে রেখে বিন্যাসটা বিয়োগ করে দিলে কি একত্রে না রেখে বিন্যাস বের হয়ে যাবে না? বুঝছো জিনিসটা? এভাবে করতে হবে আর কি, ঠিক আছে। মানে ব্যাপারটা এরকম যে ধরো একটা সমুদ্র, তো একটা সমুদ্রের মধ্যে তোমার বলে দিছে যে সমুদ্রের মধ্যে হচ্ছে এত কোটি পানির ফোঁটা আছে। তো এর মধ্যে বলছে তোমাকে একটা বালতি দিয়ে, তুমি একটা বালতি দিয়ে, ঠিক আছে, এক বালতি পানি এখান থেকে সরায় ফেললে এরপর কত ফোঁটা পানি হয় গুনতে থাকো। তো গোনার কি টাইম আছে? আমরা কি করব, টোটাল পানির ফোঁটা যতগুলো ছিল তার থেকে বালতিতে কতগুলো চলে গেছে এটা বিয়োগ করে দিলেই তো হয়ে যায়, রাইট। এইভাবে করতে হবে আর কি জিনিসটা। তো খেয়াল করে দেখো, বলছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে প্যারালাল শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়। তো আমরা কি করব, প্রথমে আমরা প্যারালাল শব্দটির আগে একটু মানে আলাদা আলাদা করে নিই। যেমন এ এ পরে ই, এদেরকে আমরা ধরো আলাদা করলাম, একসাথে নিলাম। দেন পি আর এল এল এল, রাইট। সো এখানে টোটাল বর্ণ হচ্ছে 8টা, তাই না? তাই আমরা প্রথমে লিখব কি, আচ্ছা একবার লিখে দিই যে একত্রে না রেখে বিন্যাস। তাহলে আমরা তোমাদের একটু মানে জিনিসটা একটু বাংলায় লিখে দিই, তাহলে মন থাকবে। একত্রে ও মানে স্বরবর্ণগুলোকে আর কি, তাহলে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস। তাহলে কিভাবে করবা, প্রথমে লিখবা কি ওদের সবাইকে একবারে বিন্যাস বের করবা মাইনাস একত্রে স্বরবর্ণগুলোকে রেখে বিন্যাস বের করবা, এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে বলো তো টোটাল প্যারালাল শব্দে বর্ণ কয়টা আছে? 2 4 6 8টা। তাহলে সবগুলাকে আমরা লিখতে পারি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে এক জাতীয় কে কে আছে? 2টা এ আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, 3টা এল আছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে মোট সাজানো ব্যবস্থা। দেন মাইনাস জাস্ট এই বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস করলে কি হয় বলো তো, সবগুলোকে একটা বস্তু ধরতে হবে। তাহলে একটা বস্তু যদি আমরা ধরি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এখানে হবে 6 ফ্যাক্টোরিয়াল, যার মধ্যে 3টা এল আছে, তাহলে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে, রাইট। আবার এর এই যে ভিতরে যে 3টা বস্তুকে এক জাতীয় বস্তু ধরে নিছি, তাহলে এরা আবার নিজেদের মধ্যে কী হবে? ইন্টারচেঞ্জ হবে। তাহলে এরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হইতে পারবে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, যার মধ্যে 2টা এ আছে এক জাতীয়, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মানে এখানে যা আনসার আসবে ওইটাই আর কি। তাহলে এটা হচ্ছে তোমার মোট বিন্যাস, আর এটা হচ্ছে একত্রে রেখে বিন্যাস। তাহলে মোট বিন্যাস থেকে একত্রে রেখে বিন্যাস বিয়োগ করলে আমরা কিন্তু একত্রে না রেখে বিন্যাস সংখ্যা পেয়ে যাই। ক্লিয়ার? বুঝছো? ঠিক আছে, তাহলে পরের ম্যাথগুলো কি পারবা? আমি একটা দেখাই দিই, তুমি আরেকটা কইরো বাসায়। ধরো আমি নলেজটা দেখাই দিই। নলেজ দেখো, নলেজের মধ্যে টোটাল যদি আমি একটু আলাদা করে ফেলি, এখানে ও আছে, এগুলো কিন্তু খুবই সাবধান, বুঝছো? এগুলো কিন্তু মানে ভুল করা যাবে না, যে ও আছে, ই আছে, দেন আরেকটা ই আছে, রাইট। আচ্ছা, আর বাকি কে কে আছে দেখো তো, কে আছে,
এন আছে, ডব্লিউ আছে, এল আছে, ডি আছে, জি আছে। দেখো 3 6 9, 3 6 9, তাই না? তাহলে একত্রে না রেখে বিন্যাস কেমনে বের করবা? প্রথমে সবগুলো দিয়ে বিন্যাস তৈরি করো। তাহলে 3 6 9, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে এক জাতীয় কে আছে? এক জাতীয় শুধু দুইটা ই আছে, রাইট? তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? মাইনাস এদেরকে একত্রে রেখে বিন্যাস কেমনে বের করবা? সবগুলোকে একটা বক্সে চিন্তা করো, একটা বস্তু চিন্তা করবা। 1 2 3 4 5 6 7, 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে তো একই জাতীয় কিছু নাই, রাইট? সো এবার ইনটু হচ্ছে এদের নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করলে করা হবে 3 ফ্যাক্টোরিয়াল, যার মধ্যে দুইটা ই আছে, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে জাস্ট এটা থেকে এটা বিয়োগ করলে একত্রে না রেখে বিন্যাস পেয়ে যাবা। তাহলে উপরেরটা তুমি একটু হোমওয়ার্ক করে ফেলো, বুঝছো? ঠিক আছে, তাহলে আমরা কয়টা কেস দেখলাম? 2টা কেস দেখলাম। সো এবার আসো কেস নাম্বার 3-তে। তো কেস নাম্বার 3-তে কি বলা আছে? অবস্থান পরিবর্তন না করে বিন্যাস। অবস্থান পরিবর্তন না করে বলতে কি বোঝায়? ধরো মানে আমাদের ধরো বন্ধু মহলের মধ্যে এমন একজন বা দুইজন আছে যে কি করবে, ধরো একটা বেঞ্চে বসলো, ধরো 5 জন ফ্রেন্ড বসলো। তো 5 জন ফ্রেন্ডের মধ্যে 2 জন ফ্রেন্ড বলল যে আমরা আমাদের এই অবস্থান চেঞ্জ করব না, আমরা এই জায়গায় ফিক্সড। মানে ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাদের ধরো 5 জন ফ্রেন্ড আছো, তো 5 জন ফ্রেন্ড হচ্ছে একটা বেঞ্চের মধ্যে 5টা সিটে তোমরা 5 জন বসো, ঠিক আছে? তাহলে ধরো এর মধ্যে এখানে আবুল বসে, ধরো আজকে এখানে আবুল বসছে, এখানে বাবুল বসছে, এখানে কাবুল বসছে, এখানে ডাবুল বসছে, এখানে ধরো ইবুল বসছে, ধরো 5 জন বসছো, ঠিক আছে? এর মধ্যে তুমি যখন পরের দিন আবার এসে বসবা তখন অবশ্যই তোমাদের সিট ইন্টারচেঞ্জ হইতে পারে, রাইট? কিন্তু এর মধ্যে বাবুল আর ডাবুল ওরা দুজন বলছে যে আমরা আজকে যেখানে বসছি আমরা প্রতিদিন এই জায়গাতেই বসবো, আমাদের সিট ফিক্সড, আমাদের সিটে কেউ বসতে পারবা না, আর আমরা অন্য কারো সিটে বসবো না। তার মানে কি বলো তো? তার মানে হচ্ছে এই যে বাবুল কিন্তু এই 2 নাম্বার সিটটা ফিক্স করে দিল, মানে ওর জন্য ফিক্সড। তার মানে এই 2 নাম্বার সিটে অন্য কেউ বসতে পারবে না, শুধু বাবুলই বসে থাকবে, রাইট? আবার ডাবুল কি করলো? এই 2 নাম্বার সিটটা ফিক্স করে দিল। কার জন্য ফিক্স করলো? ওর জন্য ফিক্স করলো। তার মানে আমরা বাবুল আর ডাবুলকে আর কোনো বেঞ্চে ইন্টারচেঞ্জ করতে পারবো না, ওদের জায়গাটা ফিক্সড হয়ে আছে। তাহলে ওরা বাদে আর কয়জন আছে বলো তো? এ আছে, সি আছে আর ই আছে। আর কয়টা সিট ফাঁকা আছে? 3টা সিট ফাঁকা আছে। তার মানে এই এ ই সি এরা 3 জন এই 3টা সিটের মধ্যে ইন্টারচেঞ্জ করে বসতে পারবে। বাট ফিক্সড হয়ে গেল কারা? ফিক্সড হয়ে গেল হচ্ছে বাবুল আর ডাবুল, ওরা এখান থেকে নড়বে না, রাইট? তাহলে বলো তো এই 3টা সিটে এই 3 জন কতভাবে ইন্টারচেঞ্জ করে বসতে পারে? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে বসতে পারে, রাইট? 3 ফ্যাক্টোরিয়াল বা 6 উপায়ে বসতে পারে, যেখানে বাবুল আর ডাবুল তাদের জায়গাটা ফিক্স রেখে দিছে, রাইট? সো এটাকেই বলা হয় অবস্থান পরিবর্তন না করে বিন্যাস। মানে আমাদের এই ম্যাথগুলোতে এমন হবে যে আমাদের একটা সংখ্যা বা একটা ওয়ার্ড দেওয়া থাকবে, শব্দ দেওয়া থাকবে, ওই শব্দের মধ্যে কিছু বর্ণ থাকবে যারা তাদের জায়গায় ফিক্স থাকবে। বুঝতে পারছো? তাহলে আপনি প্রশ্নটা একটু পড়ি সবাই। বলছে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে পারমুটেশন শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়। তাহলে আমাদের ভাইয়া প্রথম কাজ কি বলতো? প্রথম কাজ হচ্ছে আমরা পারমুটেশন শব্দটা একটু লিখে ফেলি। পি ই আর এম ইউ টি এ টি আই ও এন, রাইট? সো পারমুটেশন শব্দটির মধ্যে যারা কিনা স্বরবর্ণ ওরা ফিক্সড, ওদেরকে আমরা নাড়াইতে পারবো না। তাহলে এর মধ্যে ই হচ্ছে একটা স্বরবর্ণ, ই ফিক্সড, দেন ইউ ফিক্সড, রাইট? দেন এ ফিক্সড, দেন আই ফিক্সড, তাই না? দেন সবার লাস্টে হচ্ছে ও ফিক্সড। তার মানে এরা এদের জায়গা থেকে নড়বে না। তাহলে এরা যদি এদের জায়গা থেকে না নড়ে বা এদের অবস্থান যদি আমরা চেঞ্জ না করি, অবস্থান চেঞ্জটা আমরা কাদের মধ্যে দিয়ে করাইতে পারবো? ব্যঞ্জন বর্ণদের করাইতে পারবো, রাইট? সো ব্যঞ্জন বর্ণ কয়টা বলো তো? 1 2 3 4 5 6। তার মানে এই 6টা ব্যঞ্জন বর্ণ এই 6টা জায়গায়
ওদের মধ্যে অ্যারেঞ্জ হইতে পারবে বা সজ্জিত হতে পারবে, রাইট? সো 6টা ব্যঞ্জন বর্ণ নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবে 6 ফ্যাক্টরিয়াল উপায়ে। কত ফ্যাক্টরিয়াল? 6 ফ্যাক্টরিয়াল। কিন্তু এর মধ্যে তুমি খেয়াল করে দেখো টি কয়বার আছে বলো তো? টি আছে 2বার। তাহলে আমাদের এক জাতীয় বস্তু থাকলে সেটা দিয়ে আমাদের কি করতে হয়? ভাগ করতে হয় না, রাইট? তাহলে আমাদের এখানে এই পারমুটেশন শব্দটিকে আমরা সাজাইতে পারবো টোটাল 6 ফ্যাক্টরিয়াল উপায়ে। যেহেতু 6টা আমাদের কি আছে বলো তো? ব্যঞ্জন বর্ণ আছে, এর মধ্যে 2টা হচ্ছে টি আছে, রাইট? সো 2টা টি এর জন্য আমরা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করব। আর ই, ইউ, এ, আই, ও এরা ফিক্স এদের জায়গায় থেকে যাবে। সো এটা হচ্ছে আমাদের সাজানো ব্যবস্থা। বুঝছো? ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমাদের আনসার। সহজ না? দেখি পরের ম্যাথগুলো একটু করি, তাহলে আরও একটু ক্লিয়ার হবে তোমাদের। বলছে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে ডিরেক্টর শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়। তো আমরা একটু লিখে ফেলি। বলো ডিরেক্টর, ডি আই আর ই সি টি ও আর। তাহলে ডিরেক্টর শব্দটির মধ্যে কারা চেঞ্জ হবে না? আই চেঞ্জ হচ্ছে না, ই চেঞ্জ হচ্ছে না, ও চেঞ্জ হচ্ছে না। তাহলে কারা চেঞ্জ হবে? 1 2 3 4 5। এই 5টা সব মানে বর্ণের মধ্যে যেই মানে 5 জনের মধ্যে কি ইন্টারচেঞ্জ হবে, রাইট? সো এখানে তাদের টোটাল উপায় সংখ্যা হবে 5 ফ্যাক্টরিয়াল। এর মধ্যে আর কিন্তু 2টা, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক আছে। মিলেনিয়াম, বলো বলো মিলেনিয়াম কি করব আমরা? মিলেনিয়ামের এম আই এল এল ই এন এন আই ইউ এম। কাদেরকে আমরা ফিক্স করে দিব? স্বরবর্ণগুলোকে ফিক্স করে দিব। আই কে ফিক্সড, ই কে ফিক্সড, আই কে ফিক্সড আর ইউ কে ফিক্সড, রাইট? সো বাকি কারা রয়ে গেল? বাকি রয়ে গেল এখানে টোটাল 1 2 3 4 5 6 6টা বর্ণ, রাইট? সো 6টা বর্ণ এদের নিজেদের মধ্যে সজ্জিত হতে পারবে 6 ফ্যাক্টরিয়াল উপায়ে। বাট এর মধ্যে তুমি খেয়াল করো 2টা আছে এম, 2টা আছে এল, 2টা আছে এন। তার মানে 2টা এম এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, 2টি এল এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, 2টি এন এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এই হচ্ছে আমাদের মিলেনিয়াম শব্দটির স্বরবর্ণগুলোকে ফিক্স করে টোটাল শব্দ গঠন। বুঝছো? ক্লিয়ার? সো এইগুলো আমরা আনসার ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবো। ক্যালকুলেটর দিয়ে না বের করলেও সমস্যা নাই, তুমি এটাকে রেখে দিলেও চলবে। ঠিক আছে? তাহলে আমরা একটা কেস শিখলাম, কেস নাম্বার 3, সেটা হচ্ছে অবস্থান পরিবর্তন না করে বিন্যাস। এবার আসো কেস নাম্বার 4-এ যাই। কেস নাম্বার 4-এ বলা আছে জোর এবং বিজোড় স্থানে রেখে বিন্যাস। জোর এবং বিজোড় স্থানে রেখে বিন্যাস, এটা মানে কি? এটা মানে হচ্ছে ধরো ফর এক্সাম্পল তোমাদের ক্লাসে বা তোমাদের কলেজে বলো, তোমাদের কলেজে সায়েন্সের কিছু স্টুডেন্ট আছে। ধরো সায়েন্সের কিছু স্টুডেন্ট আছে, সায়েন্সের স্টুডেন্ট আছে ধরো S1 S2 ধরো S3। আবার ধরো কমার্সের কিছু স্টুডেন্ট আছে ধরো C1 C2। এখন তোমাদের এই 5 জনকে বলছে যে 5 জনকে একটা লাইনে দাঁড়া করাবা, যেখানে সায়েন্সের স্টুডেন্টগুলা বিজোড় স্থানে বসবে এবং কমার্সের স্টুডেন্টগুলা জোড় স্থানে বসবে। ঠিক আছে? তার মানে 5 জনের একটা সিরিয়াল আমরা এখানে করব, বা 5 জনের ধরো একটা বেঞ্চই আছে, ধরো একটা বেঞ্চ আছে 5 জনের, যেখানে তোমার সায়েন্সের ওরা বিজোড় স্থানে বসবে এবং কমার্সের ওরা জোড় স্থানে বসবে। তাহলে বলো তো বিজোড় স্থান কয়টা? এখানে যে প্রথম 1 নাম্বার 3 নাম্বার 5, রাইট? এটা 2, এটা কি 4। তাহলে বিজোড় স্থান আছে কয়টা বলো তো? 3টা। বিজোড় স্থান আছে কয়টা? 3টা। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে এখানে 3 জন সায়েন্সের স্টুডেন্ট আছে, তো এই 3 জন সায়েন্সের স্টুডেন্ট এই বিজোড় স্থান 3টাতে বলো তো কত উপায়ে বসবে? টোটাল 3 ফ্যাক্টরিয়াল উপায়ে বসবে। যেহেতু 3টা জায়গায় এবং 3 জন আছে, সো টোটাল 3 ফ্যাক্টরিয়াল উপায়ে বসবে। এখানে একজন বসবে, এখানে একজন বসবে, এখানে একজন বসবে, এবং এরা নিজেদের মধ্যে কি ইন্টারচেঞ্জ হয়ে বসতে পারবে, বাট ওদের ফিক্স জায়গা বিজোড় স্থান। ঠিক আছে? এবার জোড় স্থানে কারা বসবে?
জোর স্থানে বসবে কমার্সের স্টুডেন্ট, রাইট? সো কমার্সের স্টুডেন্ট দুইজন, এখানে দুইজন, আর এখানে জোর স্থানও দুইটা। তাহলে এই কমার্সের স্টুডেন্টগুলা জোর স্থানে বসবে কত উপায়ে বলো তো? 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে, 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন দেখো তো এই সম্পূর্ণ কাজটা কি দুইটাই স্টেপে হয়েছে না? জোর স্থানে বসাইছো, বিজোড় স্থানে বসাইছো, রাইট? সো জোর স্থানে বসানোর পর এবং বিজোড় স্থানে বসানোর পর দুইটা কাজ হয়েছে, দুইটা আংশিক কাজ হয়েছে। সো এই আংশিক কাজগুলা গুণ করে দিলেই কিন্তু আমরা টোটাল কত উপায়ে তারা বসতে পারবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। বোঝা গেছে? ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের মানে কনসেপ্টটা আর কি। সো কনসেপ্টটা আমরা এখান থেকে খুব ইজিলি বুঝতে পারি। এবার আমরা ম্যাথ করি। দেখো কি বলছে, স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়। তোমাকে স্পেসিফিক্যালি বলে দিছে স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রাখতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, স্বরবর্ণগুলোকে বলছে বিজোড় স্থানে রাখতে হবে। তো তোমার স্বরবর্ণগুলো বিজোড় স্থানে রাখার পর ব্যঞ্জন বর্ণের জন্য কিন্তু কোনো শর্ত নাই যে ব্যঞ্জন বর্ণগুলো জোড় স্থানেই হইতে হবে। ব্যঞ্জন বর্ণগুলো চাইলে কিন্তু বিজোড় স্থানে বসতে পারে, আবার নাও বসতে পারে, ঠিক আছে? সেখানে শর্তটা শুধুমাত্র স্বরবর্ণের জন্য দিছে। তা আমাকে একটু বলো তো, এই ট্রায়াঙ্গেল শব্দটির মধ্যে স্বরবর্ণ কয়টি? ট্রায়াঙ্গেল শব্দটির মধ্যে স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে একটা হচ্ছে আই, একটা এ এবং একটা হচ্ছে ই, আর কিন্তু স্বরবর্ণ নাই, রাইট? আর ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে টি আর এন জি এল, এঞ্জেল। টি আর এন জি এল, এঞ্জেল, ঠিক আছে? আচ্ছা, 8টি। এবার বলো টোটাল আমাদের এখানে মানে বর্ণ কয়টা? 8টা। তাহলে আমাদের 8টা ঘর করতে হবে, 8টা ঘর করতে হবে। সো এবার তোমাকে একটু মনোযোগ দিতে হবে এই জায়গাতে, একটু বুঝতে হবে জিনিসটা আসলে, ঠিক আছে? 8টা ঘর আগে আমরা করি। 1 2 3 4 5 6, 6 এর পরে কি 7 8 হবে, রাইট? কি করতেছি দেখছো? এই যে বার হয়েছে। সো এবার হবে এখানে কয়টা? 8টা ঘর হবে। ওকে, সো এই 8টা ঘরের মধ্যে তুমি খেয়াল করে দেখো, এটা কিন্তু প্রথম স্থান। আচ্ছা, বিজোড় স্থান বলছে না? এটা তৃতীয় স্থান, এটা পঞ্চম স্থান এবং এটা হচ্ছে সপ্তম স্থান। তার মানে তোমার 4টা বিজোড় স্থান আছে। 4টা কি আছে? বিজোড় স্থান। এবার তুমি একটু মনোযোগ দাও, তোমাকে কিন্তু বলছে স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রাখতে হবে। তাহলে ভাইয়া এখানে আমাদের স্বরবর্ণ কয়টা? এখানে আমাদের স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ তো 3টা, কিন্তু বিজোড় স্থান আছে কয়টা? বিজোড় স্থান আছে হচ্ছে 4টা, রাইট? তার মানে এই 4টা বিজোড় স্থানের মধ্যে 3টা স্থান সবসময় স্বরবর্ণগুলো দিয়ে ফিল আপ হবে। তাহলে স্বরবর্ণগুলো দিয়ে আগে জিনিসটা ফিল আপ করাবো, এরপরে হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা ফিল আপ করাবো কি জোর প্লাস বিজোড় 2 স্থানেই বসাবো। বুঝছো? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তুমি কোনো একটা অনুষ্ঠানে গেছো, যে অনুষ্ঠানে হচ্ছে একটা সেগমেন্ট আছে ভিআইপি পার্সনদের জন্য, ধরো একটা সেগমেন্ট আছে ভিআইপি পার্সনদের জন্য, এবং ওদের জন্য মানে অনেক সময় এরকম হয় না যে তোমরা বিভিন্ন বিয়েতে দেখবা বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দেখবা এই যারা অনেক বড় বড় নেতা, ঠিক আছে, ওদের কি করা হয়, ওদের জন্য আলাদা একটা জায়গা রাখা হয় যে ওই জায়গাতে কাউকে খাওয়ানো যাবে না, ওই জায়গাতে কেউ বসতে পারবে না, ওই জায়গাতে নেতারা এসে বসবে, মানে ভিআইপি পার্সনরা এসে বসবে। তো ওই জায়গাতে যখন ভিআইপি পার্সনরা এসে বসার পর খাওয়া দাওয়া করে চলে যায়, এরপরে কিন্তু ওই জায়গায় অন্য মানুষজনও কি বসতে পারে, বাট ওরা আসার আগ পর্যন্ত কিন্তু ওই জায়গাটা কি থাকে, খালি পড়ে থাকে, রাইট? তাহলে এইখানে ভিআইপি পার্সন কারা? হ্যাঁ, এখানে ভিআইপি পার্সন হচ্ছে তোমার স্বরবর্ণ 3 জন। তো স্বরবর্ণ 3 জনের জন্য 4টা সিট রাখা হয়েছে, যে এই সিটে কিন্তু কেউ বসা যাবে না আপাতত। এই সিটে কারা বসবে? এই সিটে স্বরবর্ণরাই বসবে। তো ভাই সিট রাখা হয়েছে স্বরবর্ণের জন্য 4টা, বাট ওরা আসছে কয়জন? 3 জন। তাহলে ওদেরকে আগে এই 4টা স্থানের মধ্যে যে কোনো 3টে স্থানে আগে বসাই দিব। বসানোর পর তো একটা সিট ফাঁকা থাকবেই, তাহলে ওই সিটে কে বসবে? ব্যঞ্জন বর্ণ বসে পড়বে, সমস্যা নাই, বাট ভিআইপি পার্সনগুলো আগে বসবে আর কি। বুঝতে পারছো? তাহলে আমাকে বলো এখানে তাহলে স্বরবর্ণ যে 3টা, স্বরবর্ণ 3টা এই 4টা স্থানে বসতে পারবে 4
4p3 উপায়ে। যেহেতু স্থান 4টা, স্বরবর্ণ 3টা, তাহলে স্বরবর্ণ 3টা এই 4টা স্থান দখল করতে পারে 4p3 উপায়ে। 4p3 উপায়, বুঝছো? তাহলে আমি ধরে নিলাম যে একটা স্বরবর্ণ এ ধরো এখানে জায়গা দখল করে ফেলছে, আরেকটা স্বরবর্ণ আই ধরো এখানে জায়গা দখল করছে, আর আরেকটা স্বরবর্ণ হচ্ছে ই ধরো এখানে জায়গা দখল করছে। তাহলে তারা ধরো 3জন জায়গা দখল করলো। এবার বলো তো জায়গা ফাঁকা আছে আর কয়টা? আরো 5টা জায়গা কিন্তু ফাঁকা আছে। তো ওই 5টা জায়গায় কারা বসবে? ব্যঞ্জন বর্ণ 5টা বসবে, রাইট? তাহলে 5টা স্থানে ব্যঞ্জন বর্ণ 5টা বসার উপায় কত হবে বলো তো? 5 ফ্যাক্টোরিয়াল বা 5p5ও লিখতে পারো, যে 5টা স্থানে 5টি ব্যঞ্জন বর্ণ বসার উপায় হচ্ছে 5p5 অথবা 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন বলো, প্রথমে স্বরবর্ণ বসাইছো, বিআইপিদের বসাইছো, এরপরে ব্যঞ্জন বর্ণ বসাইছো, তাহলে দুইটা আংশিক কাজ মিলে কি একটা সম্পূর্ণ কাজ হয়ে গেছে? তাহলে আমাদের জাস্ট এই দুটা গুণ করে দিলেই আমাদের কাজ শেষ। বা তুমি এইটা না ইউজ করে, তুমি এইটা যদি না ইউজ করতে চাও, তাহলে তুমি ইউজ করতে পারো 4p3 ইন্টু হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট কনসেপ্টটা কি বুঝছো? কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা পরের ম্যাথটাতে যাই, একটু দেখি আরও কি কি ম্যাথ আছে এখানে। তো 2 নম্বর কোশ্চেনে বলছে স্বরবর্ণগুলোকে জোর স্থানে রেখে পোস্টেজ শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়। তো এটা তোমরা নিজেরা একটু কইরো, এটা হোমওয়ার্ক দিই, আমি লাস্টেরটা করিয়ে দিই, তোমরা এটা হোমওয়ার্ক করো। আচ্ছা, লাস্টে কি বলছে? স্বরবর্ণগুলোকে একবার বলছে জোর স্থানে বসিয়ে আর একবার বিজোড় স্থানে বসিয়ে বলছে আর্টিকেল শব্দটি বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়। ওকে, তাহলে আমরা প্রথমে জোর স্থানেরটা করে ফেলি। সো আমাদের 1 নম্বরে বলছে জোর স্থান, রাইট? তাহলে আমাদের প্রথমে স্বরবর্ণগুলো আইডেন্টিফাই করতে হবে। বলো স্বরবর্ণ কয়টা আছে এখানে আর্টিকেলের মধ্যে? এ একটা স্বরবর্ণ, আই আরেকটা স্বরবর্ণ, ই হচ্ছে আরেকটা স্বরবর্ণ। দেন ব্যঞ্জন বর্ণ কয়টা আছে বলো দেখি? ব্যঞ্জন বর্ণ আছে আর, টি, সি, এল। তাহলে টোটাল কটা হইলো 7টা, ঠিক আছে? এবার আসো যে আমাদের টোটাল 7টা ঘর করতে হবে, তাই না? তাহলে 7টা ঘরের মধ্যে এই যে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চম ঘর, ষষ্ঠ, 1 2 3 4 5 6 7টা ঘর, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন বলছে স্বরবর্ণগুলোকে জোর স্থানে বসাইতে হবে। তাহলে বলো জোর স্থান এখানে কয়টা? এই যে দ্বিতীয় একটা জোর স্থান, চতুর্থ একটা জোর স্থান, ষষ্ঠ একটা জোর স্থান। তাহলে বলো তো এবার স্বরবর্ণগুলা আছে 3টা, জোর স্থানও কিন্তু 3টা, রাইট? জোর স্থান 3টা না? তাহলে 3টা জোর স্থানে এই 3জন ভিআইপি পারসন কত উপায়ে বসতে পারে? 3p3 উপায়ে অথবা 3 ফ্যাক্টোরিয়াল। এখানে ঝামেলা নাই, এখানে ডিরেক্ট তুমি 3p3 অথবা 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো, কারণ এখানে ভিআইপিদের জন্য যে জায়গাগুলো রাখা হয়েছে ওইটা ফিক্সড, মানে ওরা যতজন আসছে ততটুকু জায়গা আছে, ঠিক আছে? তার মানে এখানে এ, আই, ই ওরা 3জন জোড় স্থানগুলো ফিল আপ করে ফেলছে। তো বিজোড় স্থান কয়টা আছে? 4টা আছে। তো 4টা বিজোড় স্থানে এই 4টা ব্যঞ্জন বর্ণ বসবে কয় উপায়ে? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, 4 ফ্যাক্টোরিয়াল অথবা 4p4 তুমি বলতে পারো। তার মানে এই দুটো আংশিক কাজ গুণ করে দিলেই কিন্তু আমাদের টোটাল ওদের শব্দ সংখ্যা বের হয়ে যাবে, বুঝছো? ঠিক আছে? আচ্ছা, এবার 2 নাম্বারটা তুমি পারবা। দেখো 2 নাম্বারটার জন্য কি করতে হবে? এখানে বিজোড় স্থান আছে কয়টা বলো তো? 4টা। তাহলে 4টা বিজোড় স্থানে এই 3জন ভিআইপি পারসন বসবে কত উপায়ে? 4p3 উপায়ে, রাইট? তারপরে থাকবে কি আরো 4টা জায়গা থাকবে, ওই 4টা জায়গায় এই ব্যঞ্জন বর্ণগুলো বসবে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে অথবা 4p4 উপায়ে, যেটা একটু করে আসছি আর কি, ঠিক আছে? সো তুমি আশা করি জোড় এবং বিজোড় স্থানে রেখে এই ধরনের ম্যাথগুলো তোমরা এখন পারবা। ক্লিয়ার? তাহলে আমাদের কেস নাম্বার গেল কি 4। আর তুমি খেয়াল করছো কি এই যে এখানে যতগুলা কেস দেখতেছো না, এই সবগুলা কেস কিন্তু এক একটা ম্যাথ। তুমি দেখছো যে এখানে এক একটা ম্যাথে কিন্তু এই কথাগুলো উল্লেখ থাকে। এই জন্য আমি তোমাদের কেস আকারে পড়াচ্ছি, যেন তোমাদের কোনো ম্যাথই যেন বাদ না যায়। ক্লিয়ার? ওকে, সো চলো শুরু করি। এরপরে কেস নাম্বার 5, ক্রম পরিবর্তন না করে বিন্যাস। ক্রম পরিবর্তন না করে বিন্যাস। আচ্ছা, ক্রম পরিবর্তনটা কি? ক্রম পরিবর্তনটা আসলে কি? ঠিক আছে, ধরো আমি তোমাকে একটা সংখ্যা দিয়ে জিনিসটা বুঝাই। ক্রম পরিবর্তনটা জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস। যে ধরো তোমাকে আমি বললাম
1 2 3 1 2 কত 3। আচ্ছা, তো খেয়াল করে দেখো 1 2 3, তোমাকে আমি যদি বলি যে এই তিনটা অঙ্ক দিয়ে তুমি কতগুলো সংখ্যা তৈরি করো, 3 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে তুমি কি কি সংখ্যা তৈরি করতে পারো বলো তো? 1 2 3 লিখতে পারো, অথবা 1 3 2 লিখতে পারো, অথবা 2 1 3 লিখতে পারো, বা 2 3 1 লিখতে পারো, অথবা 3 1 2 লিখতে পারো, অথবা তুমি 3 2 1 লিখতে পারো, তাই না? টোটাল 6টা লিখতে পারো। আচ্ছা, এবার যদি আমি তোমাকে একটা শর্ত দেই, এবার তোমাকে আমি যদি বলি একটা শর্ত, শর্তটা হচ্ছে 2 কোনোদিন 1-এর আগে আসতে পারবে না। শর্তটা কি দিলাম? 2 2 কখনো 2 কখনো 1-এর 2 কখনো 1-এর 2 কখনো 1-এর আগে 2 কখনো 1-এর আগে আসতে পারবে না। 2 কখনো 1-এর আগে আসতে পারবে না। তোমাকে আমি এই কন্ডিশনটা দিয়ে দিলাম, 2 কখনো 1-এর আগে আসতে পারবে না। তাহলে বলো তো এখানে কোনটা কোনটা গ্রহণযোগ্যতা পাবে? আমি এই স্ক্রিনটা লক করে দিই, তাহলে আমি সরাইতে পারবো। তাহলে 2 যদি কোনোদিন 1-এর আগে না আসতে পারে, তাহলে বলো এখানে কিন্তু 1টা আগে আছে, রাইট? 1টা আগে আছে। আবার এখানেও কিন্তু 1টা 2-এর আগে, আচ্ছা সরি, এখানে কিন্তু 1টা কার আগে বলো তো? 2-এর আগে, রাইট? আবার এখানে কিন্তু 2টা আগে চলে আসছে, 2টা আগে যাবে না, 1টা আগে থাকতে হবে। এখানেও 2 আগে, এখানে আবার 1 আগে, রাইট? এখানে 1 আগে, সো আমরা এটা নিতে পারি, এটা নিতে পারি, রাইট? আবার এখানে লাস্টে কিন্তু 2টা আগে। তার মানে এই যে আমি তোমাকে বললাম 2 কখনো 1-এর আগে আসতে পারবে না, অর্থাৎ 1-এর পরেই সবসময় 2 বসতে হবে, 1-এর আগে কোনোদিন 2 আসবে না। তার মানে এই ক্রমটা ঠিক থাকতে হবে, যে 1 ধরো বড় ভাই, 2 হচ্ছে ছোট ভাই, তো 1 2কে বলছে সবসময় আমি আগে থাকবো, সবসময় কি থাকবো? আমি আগে থাকবো, আমার আগে তুই কোনোদিন আসবি না, ঠিক আছে? এটা বলছে, ওকে? তার মানে আমাদের আসলে টোটাল টোটাল নর্মালি টোটাল বিন্যাস সংখ্যা হওয়ার কথা ছিল 6টা, বাট যখনই বলে দিল যে 1 আর 2 এর ক্রম চেঞ্জ করা যাবে না, তখন আর বিন্যাস 6টা নাই, তখন বিন্যাস হয়ে গেছে কয়টা বলো তো? 3টা, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি একটু চিন্তা করো তো, এবার এইখানে বাদ, আমি 2 আর 1 এর ক্রমের কথা বলতেছি না, আমি অন্য একটা কথা বলতেছি, যেখানে 2 আর 1 দুইটা ভিন্ন সংখ্যা না, একই সংখ্যা। ধরো দুইটাই দেখতে এক হয়ে গেছে, ধরো দুইটাই দেখতে এক হয়ে গেছে, ঠিক আছে? ধরো দুইটাই দেখতে এক হয়ে গেছে, 1 1 3। তোমাদের যদি আমি বলি এই 3টা অঙ্ক নিয়ে সংখ্যা তৈরি করো, তাহলে কি কি হইতে পারে বলো তো? 1 1 3 হইতে পারে, দেন 1 3 1 হইতে পারে, অথবা 3 1 1 হইতে পারে। বলো তো আর কোনো সংখ্যা হইতে পারে? আর কোনো সংখ্যা হইতে পারে না। তার মানে তুমি চিন্তা করো 1 আর 2 এর একটু আগে তুমি ক্রম পরিবর্তন না করে বিন্যাস বের করছো, আর এখন তুমি 1 আর 2 কে এক জাতীয় ধরেই বিন্যাস করছো, রাইট? 1 আর 2 কে এক জাতীয় ধরে বিন্যাস করার পর কি আসলো বলো তো? 3 আসছে না। এখন কথা হচ্ছে ভাই আপনি কেন এক জাতীয় ধরে করলেন? তুমি চিন্তা করে দেখো, এক জাতীয় যদি মনে মনে তুমি ধরে নেও যে 1 আর 2 দেখতে মনে মনে এক জাতীয়, এক জাতীয় দেখতে এক জাতীয়, তাহলে বলো তো এক জাতীয় এই জিনিসগুলার ক্রম পরিবর্তন করলেও কি কোনোদিন বোঝা যাবে? ধরো এই 1 আর এই 1 তুমি ইন্টারচেঞ্জ করছো, তাইলেও কি জিনিসটা কি বোঝা যাবে? যাবে না, রাইট? তার মানে খুবই সিম্পল হিসাব। তোমাকে যেই কোনো সংখ্যার ক্ষেত্রে যদি বলা হয় ক্রম পরিবর্তন করা যাবে না বা ক্রম পরিবর্তন তুমি করতে পারবা না, তখন তুমি ওইগুলাকে মনে মনে এক জাতীয় ধরে নিবা, এক জাতীয় ধরে ক্যালকুলেশন করবা। ধরো আমি যদি তোমাকে এখানে সিম্পলভাবে ম্যাথ করতে বলতাম, তাহলে তুমি কি করতে বলো তো? 3টা অঙ্ক নিয়ে সাজানোর উপায় হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক জাতীয়গুলোর জন্য কি লিখতা? 2 ফ্যাক্টোরিয়াল লিখতা না? তাহলে তো 3 আসতো আনসার, রাইট? তার মানে ক্রম পরিবর্তন করা যাবে না, এই কথাটা যদি থাকে, যাদের ক্রম পরিবর্তন করা যাবে না তুমি তাদেরকে মনে মনে একই রকম সংখ্যা বা একই রকম অঙ্ক ধরে নিবা। তাহলে একই রকম অঙ্ক ধরে ম্যাথ করা যেই কথা, ক্রম পরিবর্তন না করা কি একই কথা?
বুঝছো? যেমন দেখো এই যে আবার বলতেছি, এখানে 1 2, আবার এখানে 2 1 হয়েছে, রাইট? বাট এখানে যদি 1 থাকতো তাহলে 1 1 3, এখানে 1 1 3, দেখতে কিন্তু একই হইতো, তাই না? তার মানে একই জাতীয় বস্তু থাকলে ক্রম পরিবর্তন করা হয়েছে কি হয় নাই আসলে বোঝা যায় না, রাইট? বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ম্যাথ করি, এবার ম্যাথ করি। দেখো, ধরো তোমাকে বলছে স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে ডিরেক্টর শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়। তাহলে আমরা স্বরবর্ণগুলো একটু আইডেন্টিফাই করি। খেয়াল করো, ডিরেক্টর শব্দটির মধ্যে স্বরবর্ণ কয়টা আছে বলো তো? স্বরবর্ণ কি কি আছে? স্বরবর্ণ আছে আই, স্বরবর্ণ আছে ই, স্বরবর্ণ আছে ও। আর ব্যঞ্জন বর্ণ কি কি আছে? ব্যঞ্জন বর্ণগুলো আছে ডি, ব্যঞ্জন বর্ণগুলো আছে হচ্ছে আর, সি, টি, আর। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি করব? আমরা এই সবগুলাকে নিয়ে এবার সাজানো ব্যবস্থা তৈরি করব, যেখানে স্বরবর্ণগুলা তাদের ক্রম পরিবর্তন করবে না। দ্যাট মিন্স তোমার এই যে আই এর পরে সবসময় ই থাকবে এবং ই এর পরে সবসময় ও থাকবে, এই সিকোয়েন্সটা মেনটেন করবে। কোনোদিন আই এর আগে ই বা ও আসবে না, আবার কোনোদিন ই এর আগে ও আসতে পারবে না, তাহলে ক্রম কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো ক্রম যদি পরিবর্তন না করতে চাই তাহলে এই তিনটাকে আমরা একই জাতীয় ধরে নিব, একই জাতীয় ধরে নিব। ঠিক আছে? তাহলে ধরো আমরা এই তিনটাকে এক জাতীয় ধরলাম, আবার এখানে কিন্তু এক জাতীয় আবার আরেকটা জাতীয় আছে, দুইটা আর আছে, রাইট? তাহলে আমাকে বলো এখানে মোট বিন্যাস সংখ্যা কয়টা হবে? খেয়াল করো, ক্রম পরিবর্তন না করতে বললে এখানে মোট বিন্যাস সংখ্যা হবে 1 2 3 4 5 6 7 8। টোটাল 8টাকে নিয়ে সাজানোর উপায় হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, যার মধ্যে দুইটা আর একই রকম, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এবং যেহেতু বলছে ক্রম পরিবর্তন করা যাবে না স্বরবর্ণগুলোর, তাহলে স্বরবর্ণগুলোকে আমরা মনে মনে একই জাতীয় ধরে নিব। তাহলে এরা যদি মনে মনে একই জাতীয় হয় তাহলে তিনটা সেম না? একই জাতীয় হইলে তিনটা সেম, সো তিনটার জন্য আমরা লিখবো এখানে 3 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? সো ক্রম পরিবর্তন না করা যেই কথা, এদের তিনটাকে এক জাতীয় ধরা কি একই কথা। তাহলে আমরা এইভাবে ম্যাথটা সলভ করব। বুঝছো? ঠিক আছে? তাহলে আমাদের ডটারটা কিভাবে লিখবে বলো তো? 2 নম্বরটা কেমনে করবো বলো? জাস্ট আমি র্যান্ডমলি এইটাই তুলে দিই, ডি এ ইউ জি এইচ টি ই আর। খেয়াল করো এখানে তোমার এখানে স্বরবর্ণ কয়টা? এই যে এ একটা স্বরবর্ণ, ইউ একটা স্বরবর্ণ, ই একটা স্বরবর্ণ, রাইট? সো এই তিনটাকে আমি মনে মনে কি ধরবো? একই জাতীয় অঙ্ক বা একই জাতীয় সংখ্যা ধরে নিব, রাইট? বা বর্ণ ধরে নিব। তাহলে আমাদের মোট বিন্যাস কয়টা হবে বলো দেখি? 1 2 3 4 5 6 7 8। মোট বিন্যাস হবে 8 ফ্যাক্টোরিয়াল, যেখানে এই তিনটা মনে মনে একই জাতীয়। তাহলে এই তিনটা মনে মনে একই জাতীয় হইলে কত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে? 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। বাট এখানে কিন্তু আর কোনো রিপিটেশন নাই বা একই জাতীয় বর্ণ নাই, সো এটাই আমাদের আনসার। বুঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ক্রম পরিবর্তনটা আমরা বুঝে গেছি। ঠিক আছে? সো আমাদের কেস নাম্বার 5 শেষ, এবার আসো কেস নাম্বার 6-এ। আচ্ছা, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বিন্যাস। আপেক্ষিক অবস্থানটা কি? ধরো তোমাদের কলেজের উদাহরণই দিই। ধরো তোমাদের কলেজে এক সিরিয়ালে ধরো 5-6 জন দাঁড়াইছে। ধরো এখানে ধরো 6 জন দাঁড়াইছে। এর মধ্যে ধরো এইখানে সায়েন্সের একজন দাঁড়াইছে, ধরো এখানেও সায়েন্সের একজন দাঁড়াইছে, আবার ধরো এখানেও সায়েন্সের একজন দাঁড়াইছে। ঠিক আছে? আচ্ছা, আবার এখানে ধরো কমার্সের একজন দাঁড়াইছে, এখানে কমার্সের একজন দাঁড়াইছে, এখানে কমার্সের একজন দাঁড়াইছে। ওকে, ফাইন, ঠিক আছে। এখন তোমাকে বলছে যে ওরা কতভাবে নিজেদের মধ্যে সজ্জিত হইতে পারে, যেখানে সায়েন্সের যে যারা আছে এবং সায়েন্সের যে সিটগুলা তারা দখল করছে, শুধু সায়েন্সেরগুলা
সায়েন্সের সিটগুলোতে ইন্টারচেঞ্জ করতে পারবে এবং কমার্সে যারা আছে কমার্সের সিটগুলোতে তারা ইন্টারচেঞ্জ করতে পারবে। সায়েন্সের স্টুডেন্ট কোনোদিন কমার্সের সিটে আসতে পারবে না, বা কমার্সের স্টুডেন্ট কোনোদিন সায়েন্সের সিটে আসতে পারবে না। এটা খুব ভালো একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই। ধরো তোমাদের কলেজে পরীক্ষার জন্য সিট অ্যারেঞ্জ করা হয়েছে। তো প্রথমে সায়েন্সের, পরে ধরো কমার্সের, পরে সায়েন্সের, পরে কমার্সের, পরে সায়েন্সের, পরে কমার্সের, এরকম ধরো সিট অ্যারেঞ্জ করা হয়েছে। এখন স্যাররা ধরো তোমাদের একটা কন্ডিশন দিল যে আচ্ছা ঠিক আছে, তোমরা সায়েন্সের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্টরা পর পর বসো, যে যেখানে বসতে পারো, কিন্তু একই সাথে দুইজন সায়েন্সের বসবা না, বা একই সাথে দুইজন কমার্সের বসবা না, পর পর বসতে হবে। তার মানে কি? তার মানে তুমি এটা বুঝছো যে কেউ যদি প্রথম বেঞ্চে মানে কোনো সায়েন্সের স্টুডেন্ট বসে, তাহলে 3 নাম্বার বেঞ্চে আবার সায়েন্সের স্টুডেন্ট বসবে, 5 নাম্বার বেঞ্চে বসবে, 7 নাম্বার বেঞ্চে বসবে, রাইট? এবং ওরা যদি ইন্টারচেঞ্জ করতে পারে, তো ধরো আজকে তুমি 5 নাম্বার বেঞ্চে বসছো, কালকে তুমি 1 নাম্বার বেঞ্চে বসলা, বাট কমার্সের সিটে বসা যাবে না। আবার কমার্সেরগুলো ইন্টারচেঞ্জ করতে পারবে, বাট ওরা কি করতে পারবে না? সায়েন্সের সিটে বসতে পারবে না। তার মানে এটাকে বলা হয় কি আপেক্ষিক অবস্থান পরিবর্তন। সায়েন্সেরগুলা সায়েন্সের জায়গায় ইন্টারচেঞ্জ, কমার্সেরগুলা কমার্সের জায়গায় ইন্টারচেঞ্জ। বুঝতে পারছো? তাহলে এখানে কি বলছে? স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এদের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে ডিরেক্টর শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়। সো খেয়াল করি আমরা একটু, এই যে ডিরেক্টর শব্দটা লেখা আছে ডি আই আর ই সি টি ও আর, ডিরেক্টর না? তো এর মধ্যে সায়েন্সের স্টুডেন্ট মানে সায়েন্সের না, সরি, এর মধ্যে ব্যঞ্জন বর্ণ কি কি আছে বলো তো? এই যে ডি একজন আছে, এই যে এখানে আর আছে, এখানে সি আছে, এখানে সি আছে, এখানে টি আছে, রাইট? আর এখানে আর আছে, তাই না? তার মানে ব্যঞ্জন বর্ণ আছে হচ্ছে টোটাল 5টা। আর বলো তো স্বরবর্ণ আছে কয়টা? বলো, স্বরবর্ণ আছে 3টা। এই যে আই আছে একজন, ই আছে, আর এখানে কি আছে বলো তো? ও আছে, রাইট? তার মানে তুমি এটা বুঝতেছো যে ডিরেক্টরের যে ব্যঞ্জন বর্ণগুলা ব্যঞ্জন বর্ণের জায়গায় ওরা ইন্টারচেঞ্জ করতে পারবে, স্বরবর্ণের জায়গায় যাইতে পারবে না। আর স্বরবর্ণগুলা এই 3টা জায়গায় ইন্টারচেঞ্জ করতে পারবে। দ্যাট মিন্স তোমার ওটা, এই যে ও যেটা এই ওটা এখানে আসতে পারবে, আর সরি ওটা হচ্ছে ইতে আসতে পারবে, ই আবার ওতে যেতে পারবে, অথবা আই ই ইন্টারচেঞ্জ হতে পারবে, কিন্তু ওরা কোনোদিন ব্যঞ্জন বর্ণের জায়গায় যাবে না। বুঝতে পারছো? তাহলে আমাকে একটু বলো তো এই স্বরবর্ণ 3টা নিজেদের মধ্যে কত উপায়ে সজ্জিত হইতে পারবে? তারা কিন্তু নিজেদের মধ্যে 3 ফ্যাক্টরিয়াল উপায়ে সজ্জিত হইতে পারবে। আর ব্যঞ্জন বর্ণগুলোর জায়গা কয়টা? 5টা, এবং এরা লোক সংখ্যাও কয়জন? 5 জন। তাহলে ব্যঞ্জন বর্ণগুলা নিজেদের মধ্যে সজ্জিত হইতে পারবে 5 ফ্যাক্টরিয়াল উপায়ে, বাট এখানে 2টা আর একই জাতীয়, এই জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে স্বরবর্ণের সজ্জিত মানে স্বরবর্ণের সজ্জিত সংখ্যা, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সজ্জিত সংখ্যা। তাহলে 2টা আংশিক কাজ, সো আংশিক কাজগুলোকে গুণ করে দিলে আমরা টোটাল সাজানো ব্যবস্থাটা পেয়ে যাব। বুঝছো? ক্লিয়ার? কনফিউশন আছে কোনো? ঠিক আছে, সো আমরা পরে দেখি কি কি ম্যাথ আছে এখানে আরো। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে ইমিডিয়েট শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়। তো তুমি খেয়াল করে দেখো, এখানে এই যে একটা আই, একটা ই, একটা আই, একটা এ, একটা ই, তাই না? কয়টা স্বরবর্ণ বলো তো? 5টা। আর ব্যঞ্জন বর্ণ কয়টা? এম 2টা, ডি একটা, টি একটা, রাইট? তাহলে বলো তো এখানে 5টা ব্যঞ্জন স্বরবর্ণ, 5টা স্বরবর্ণ নিজেদের মধ্যে কত উপায় সাজতে পারবে? 5 ফ্যাক্টরিয়াল উপায় সাজতে পারবে। তার মধ্যে দেখো তো আই কয়টা আছে? আই আছে 2টা। আবার ইও কয়টা আছে বলো তো? ইও আছে 2টা, রাইট? তার মানে আই 2টা যেহেতু, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে, এবং যেহেতু ইও 2টা, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা স্বরবর্ণের সজ্জিত বা সাজানো ব্যবস্থা পেয়ে গেলাম। এবার ব্যঞ্জন বর্ণের দিকে তাকাও। ব্যঞ্জন বর্ণ এখানে আছে কয়টা? 1 2 3 4টা, রাইট? সো ব্যঞ্জন বর্ণগুলো নিজেদের মধ্যে সাজতে পারে 4 ফ্যাক্টরিয়াল উপায়ে। এর মধ্যে 2টা কিন্তু এম একই জাতীয়, তাহলে আমরা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে কি করতে পারি? ভাগ করতে পারি, তাই না?
তাহলে আমাদের এটা হচ্ছে স্বরবর্ণের সাজানো ব্যবস্থা, এটা ব্যঞ্জন বর্ণের সাজানো ব্যবস্থা। তাহলে এদেরকে আমরা গুণ করে দিলেই টোটাল সাজানো ব্যবস্থাটা পেয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? আশা করি তোমরা কেস নাম্বার 6 বুঝছো। সো এবার আসো আমাদের কেস নাম্বার 7-এ। তো কেস নাম্বার 7-এ বলছে নির্দিষ্ট স্থানে বর্ণ রেখে বিন্যাস। তার মানে জানো কি? তার মানে হচ্ছে ধরো ওই যে একটা এক্সাম্পল দিছিলাম না, যে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কেউ থাকে যে যে সবসময় তার একটা জায়গা ফিক্স রাখবে। তো এখানেও কিছু কি থাকবে, বর্ণ থাকবে যাদের একটা জায়গায় তারা সবসময় ফিক্স থাকতে চাইবে, যে ওই জায়গায় তাকে ফিক্স রেখে দাও, এবার বাকিগুলোকে নিয়ে সাজানোর ব্যবস্থা তৈরি করো। তো তুমি খেয়াল করে দেখো, এখানে আর উদাহরণ দিচ্ছি না, ডিরেক্ট ম্যাথে চলে যাই। বলছে মিলেনিয়াম শব্দটির সব কয়টি বর্ণকে তুমি কত প্রকারে সাজানো যাবে বা সাজাইতে পারবা, যেখানে প্রথমে এবং শেষে সবসময় এম থাকবে। প্রথমে এবং শেষে সবসময় কি থাকবে বলো তো? কি এম থাকবে। তাহলে তুমি কিভাবে চিন্তা করবা জিনিসটা বলো? মিলেনিয়াম শব্দটির টোটাল এখানে মানে বর্ণ কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাই না? তাহলে 10টা বর্ণের জন্য আমাদের 10টা ঘর করতে হবে। 1 2 3 4 5 6 7 8, এরপরে হচ্ছে 9 10। এর মধ্যে এই যে 10টা ঘর, এই 10টা ঘরের মধ্যে তোমার বলে দিছে যে প্রথমে সবসময় এম ফিক্সড এবং শেষেও সবসময় এম ফিক্সড। এখন কথা হচ্ছে তোমার এম কয়টা ছিল বলো তো? এম ছিল 2টা, রাইট? সো 2টা এমকে তুমি 2টা জায়গায় ফিক্স করে দিছো, এদের নিয়ে আর কোনো কাজ নেই, ওরা এখানে ফিক্সড। ঠিক আছে? তাহলে বলো তো টোটাল এখানে মাঝখানে তাহলে ঘর থাকলো কয়টা? টোটাল এখানে ঘর থাকলো হচ্ছে এবার 8টা, রাইট? আর তোমার এখানে টোটাল বর্ণ কয়টা আছে? 8টাই আছে। এবং এই বর্ণগুলোর মধ্যে যদি আমি একটু অ্যারেঞ্জ করে দেই, দেখো আই, এখানে আই আছে কিন্তু 2টা, দেখছো? এই যে আই, এই যে আই। দেন এল, এলও কিন্তু ভাই 2টা, রাইট? এলও কিন্তু 2টা। দেন ই কিন্তু একটা, আবার এন কিন্তু 2টা, আবার ইউ একটা। তাহলে টোটাল কয়টা হইলো এখানে? 8টা। তাহলে বলো তো এই 8টা বর্ণ, এই 8টা ঘরে তারা কত উপায়ে সাজতে পারে? টোটাল 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজতে পারে। এর মধ্যে 2টা আই, 2টা এল, 2টা এন আছে ভাইয়া। তার মানে অবশ্যই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল এবং 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যাবে। বুঝছো? কারণ 2টা এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, 2টা এল এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, 2টা এন এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। সো এইভাবে হচ্ছে আমরা কোনো একটা বর্ণকে নির্দিষ্ট একটা স্থানে রেখে এরপরে বিন্যাস করতে পারি। বুঝছি? এবার আসো নেক্সট ম্যাথে যাই। কি বলছে? ম্যাথমেটিক্স শব্দটির সব কয়টি বর্ণকে তুমি কত প্রকারে সাজাইতে পারবা যেন প্রথমে এবং শেষে টি থাকে। বলো তো এখানে টি কয়টা? এবার এখানেও কিন্তু টি 2টা। তাহলে তুমি 2টা টি 2 পাশে রাখবা, বাকিগুলোকে নিয়ে তুমি মাঝখানে সাজাই দিবা। এটা একটু কষ্ট করে হোমওয়ার্ক করে ফেলো। ঠিক আছে? আমি যেভাবে করিয়েছি তুমি সেইভাবেই করবা। প্রথমে এবং শেষে টি রেখে বাকিগুলোকে মাঝখানে কত উপায়ে সাজানো যায় সেটা তুমি বের করবা। বুঝা গেছে? সো আমাদের কেস নাম্বার 7 শেষ। কেস নাম্বার 8-এ আসো, পুনর্বিন্যাস। আচ্ছা, পুনর্বিন্যাস টপিকটা কিছুই না, মনে রাখবা পুনর্বিন্যাস কথাটা যেই ম্যাথেই উল্লেখ থাকবে তুমি বিন্যাস নরমালি করে একটা -1 করবা। পুনর্বিন্যাস কথাটা যেইখানেই উল্লেখ থাকবে বিন্যাস নরমালি করে একটা কি করবা? মাইনাস করবা। আচ্ছা, আমরা দেখি জিনিসটা। ঠিক আছে? খেয়াল করে দেখো, পুনর্বিন্যাস বলতে জিনিসটা বোঝায় এরকম যে একটা কিন্তু অলরেডি সাজানো ব্যবস্থা থাকেই। ধরো ট্রাইঅ্যাঙ্গেল অথবা ধরো ট্রাইঅ্যাঙ্গেল না, ধরো তোমরা 3জন ফ্রেন্ড দাঁড়ায় আছো একটা সিরিয়ালে। ঠিক আছে? ধরো আবুল, বাবুল, কাবুল দাঁড়ায় আছো। এখন তোমরা আবার নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে দাঁড়াবা, মানে সজ্জিত হবা। তো তোমাকে স্যার বলল যে তোমরা কত উপায়ে নিজেদের মধ্যে পুনর্বিন্যস্ত হইতে পারো। পুনর্বিন্যস্ত মানে হচ্ছে যে এখন অলরেডি যেই বিন্যাস তোমাদের মধ্যে আছে ওইটা বাদে আরো কতগুলা বিন্যাস তুমি হইতে পারো। তাহলে বলো তো তোমাদের সবগুলা বিন্যাস কি 3 ফ্যাক্টোরিয়াল হবে না? 3জন বসলে সাজানোর উপায় কি 3 ফ্যাক্টোরিয়াল?
তো এর মধ্যে তো একবার তো তোমরা প্রথমে দাঁড়াইছিলাই, এখন তো তোমাকে বলছে না কতভাবে বিন্যাস করা যায়, বলছে পুনর্বিন্যাস, মানে পুনরায় আবার বিন্যাস করবা। তার মানে ওই আগের একটা কি দিতে হবে, বাদ দিতে হবে। তার মানে 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, মানে পুনরায় তুমি আরো 5 বার বিন্যস্ত হইতে পারবা। বুঝতে পারছো? ক্লিয়ার? সো খেয়াল করে দেখো, এবার আমরা কোশ্চেনগুলো একটু পড়ি। বলছে ট্রাইঅ্যাঙ্গেল শব্দটির বর্ণগুলো কতভাবে পুনর্বিন্যাস করা যায়। শর্ত দিয়ে দিয়েছে যেন শব্দগুলো স্বরবর্ণ দ্বারা শুরু হয় এবং 2 নম্বর হচ্ছে শব্দগুলো ব্যঞ্জন বর্ণ দ্বারা শুরু হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কতভাবে পুনর্বিন্যস্ত হবে, তাই না? তা আমি একটা কাজ করি, 1 নাম্বারটাকে সলভ না করিয়ে আগে 2 নাম্বারটা সলভ করি। খেয়াল করো সবাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, একটু ভালো করে মনোযোগ দিও। তাহলে তুমি খেয়াল করে দেখো, বলছে ট্রাইঅ্যাঙ্গেল শব্দটির বর্ণগুলো কতভাবে তুমি পুনর্বিন্যাস করা যাবে, যেখানে শব্দগুলোর ব্যঞ্জন মানে শব্দগুলো ব্যঞ্জন বর্ণ দ্বারা শুরু হবে। শব্দগুলো কি দ্বারা শুরু হবে? ব্যঞ্জন বর্ণ। আমাকে বলো তো ট্রাইঅ্যাঙ্গেল শব্দের মধ্যে টোটাল বর্ণ কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে আমরা এখানে 8টা ঘর করব, 8টা ঘর করব। তার আগে 8টা ঘর করার আগে আমি একটু স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণগুলোকে একটু আলাদা করে নেই। দেখো এখানে টোটাল স্বরবর্ণ কয়টা বলো তো? আই এ ই, রাইট? আর টোটাল এখানে ব্যঞ্জন বর্ণ কয়টা? টি আর এন জি এল, তাই তো? ওকে, সো এবার 8টা ঘর করো, 1 2 3 4 5 6 7 8। ওকে, এবার খেয়াল করে দেখো, এখানে টোটাল যেহেতু 8টা বর্ণ আছে, 8টা বর্ণ আছে এবং এই 8টা বর্ণের মধ্যে 5টা কিন্তু ব্যঞ্জন বর্ণ। 5টা কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। তাহলে 5টা ব্যঞ্জন বর্ণের যেই কোনো একটা বর্ণ শুরুতে থাকতে হবে, কারণ এখানে তোমাকে স্পষ্ট করে বলে দিছে ব্যঞ্জন বর্ণগুলা ব্যঞ্জন বর্ণ দ্বারা শুরু হবে, রাইট? সো এখানে 5টা যেহেতু ব্যঞ্জন বর্ণ আছে, তাহলে 5টা ব্যঞ্জন বর্ণের যেই কোনো একটা প্রথমটাতে বসবে। তাহলে প্রথম ঘরটা ফিল আপ করার উপায় হবে 5। প্রথম ঘরটা ফিল আপ করার উপায় কত বলো তো? 5 হবে। বুঝতে পারি? ক্লিয়ার? আচ্ছা, এবার ধরো প্রথম ঘরটা হচ্ছে কোনো একটা সংখ্যা দিয়ে, প্রথম ঘরটা হচ্ছে কোনো একটা সংখ্যা দিয়ে ধরো ফিল আপ হয়ে গেছে। ফর এক্সাম্পল ধরো প্রথম একটা সংখ্যা, মানে প্রথম ঘরটা আর দিয়ে ফিল আপ হয়েছে, আর দিয়ে ফিল আপ হয়েছে, তাহলে আরটা কি বাদ না? বলো তো, আর বাদে বাকি এখানে কতগুলো বর্ণ থাকবে? আরও 7টা বর্ণ থাকবে। ওই 7টা বর্ণ কিন্তু এই বাকি ঘরগুলো ফিল আপ করবে, রাইট? তাহলে 7টা বর্ণ 7টা ঘরে ফিল আপ করার উপায় কি? 7p7 অথবা 7 ফ্যাক্টোরিয়াল। 7p7 অথবা কি 7 ফ্যাক্টোরিয়াল। তার মানে তোমার এই সবগুলা ঘর ফিল আপ করার উপায় হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে প্রথম ঘরটা ফিল আপ করার উপায় হচ্ছে 5 এবং পরে সবগুলা ঘর ফিল আপ করার উপায় কি? 7 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? ক্লিয়ার? তাহলে বলো তো এখানে মোট বিন্যাস সংখ্যা কত হবে? এখানে মোট যেই বিন্যাস সংখ্যা হবে, এটা হচ্ছে 5 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। 5 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। এখন তোমাকে তো বিন্যাস সংখ্যা বের করতে বলে নাই, তোমাকে বলছে পুনর্বিন্যাস করা যায় কত উপায়ে। তাহলে বলো তো, আমাদের যে ট্রাইঅ্যাঙ্গেল শব্দটা প্রথমে দেওয়া ছিল, তার প্রথমে শুরুতে কি একটা টি ছিল না? একটা ব্যঞ্জন বর্ণ ছিল না? তাহলে এটা কিন্তু প্রথমবার একবার দেওয়া আছে, তাহলে তোমাকে এইটা বাদে আরো কতবার পুনর্বিন্যাস হইতে পারবে সেটা বের করতে বলছে। তাহলে আমাদের কি এই যে সংখ্যাটা হইছে বা এই যে শব্দটা তৈরি হয়েছে, এই শব্দটাও কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে, বাট এটা আমাদের বাদ দিতে হবে, 1 বাদ দিতে হবে। তাহলে 1 বাদ দিব কিভাবে? আমরা লিখব, অতএব মোট পুনর্বিন্যাস সংখ্যা হবে 5 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তাহলে বলো তো কত হয় এখানে? 5 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, তাহলে 25,199। তাহলে আমরা 1 কিন্তু বিয়োগ দিব, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, এখন শোনো, যেটা আমি প্রথমে বলছিলাম একটা কথা, যে
পুনর্বিন্যাস মানেই এক বিয়োগ, পুনর্বিন্যাস মানেই কি এক বিয়োগ, সবসময় কিন্তু নাও হইতে পারে। এই জন্যই আমি তোমাদের এই ম্যাথটা ওইখানে দিয়ে দিছি। তো এই ম্যাথটা কীরকম হবে এটা আমি তোমাদের একটু বোঝাই, খেয়াল করে দেখো। তোমার 1 নম্বর যে কোশ্চেনটা, এখানেও কিন্তু সেম টু সেম তোমার 8টা ঘর হবে, রাইট? এখানেও সেম টু সেম 8টা ঘর হবে, 8টা ঘর হবে। তো 8টা ঘর করে ফেলি, 1 2 3 4 5 6 5 6 2 3 4 5 6 7 8, রাইট? এবার বলছে এখানে শব্দগুলো কি দ্বারা শুরু হবে? স্বরবর্ণ দ্বারা শুরু হবে। তাহলে বলো তো এখানে স্বরবর্ণ কয়টা আছে? 3টা। তাহলে প্রথম ঘরটা ফিল আপ করার উপায় কয়টা হয় বলো তো? 3 উপায়ে। 3 উপায়ে যেই কোনো একটা স্বরবর্ণ এখানে বসবে, ধরো এ বসতে পারে, আই বসতে পারে বা ই বসতে পারে, রাইট? এখন বাকি যেই 7টা ঘর আছে ওই 7টা ঘর ফিল আপ করার উপায় কত বলো তো? একটা বসে গেলে বাকি আরও 7টা থাকবে না? তাহলে বাকি 7টা ঘর ফিল আপ করার উপায় কি? 7 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে মোট বিন্যাস সংখ্যা হবে 3 × 7 ফ্যাক্টোরিয়াল, 3 × 7 ফ্যাক্টোরিয়াল। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে মোট পুনর্বিন্যাস কয়টা হবে বলো তো? মোট পুনর্বিন্যাস কয়টা হবে? তোমরা সবাই তো এটাই বলবা 3 × 7 ফ্যাক্টোরিয়াল -1। বাট মজার বিষয় হচ্ছে এখানে -1টা হবে না। কথা হচ্ছে ভাই কেন 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 আপনি তো বললেন পুনর্বিন্যাস মানে -1 করতে হবে। না রে ভাই, তুমি খেয়াল করে দেখো, এই যে স্বরবর্ণের কথা বলা আছে যে শুরুতে স্বরবর্ণ থাকবে, আমাদের এক আমরা বিয়োগ করি কেন? এক বিয়োগ করি হচ্ছে যেই শব্দটা আমাদের প্রথমে দেওয়া আছে ওইটাও একটা নতুন অ্যারেঞ্জমেন্ট, তো ওইটাকে আমরা এখানে বিয়োগ করি, তাই না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল শব্দটা দেওয়া আছে এখানে কি শুরুতে কি স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে? শুরুতে তো স্বরবর্ণ দিয়ে শুরু হয় নাই। তো তোমার তো এইখানে যে বিন্যাস সংখ্যাগুলো আসতেছে, যে এখানে 3 × 7 ফ্যাক্টোরিয়াল, এখানে যে বিন্যাস সংখ্যাগুলো আসতেছে এখানে তো শুরুটা হচ্ছে স্বরবর্ণ দিয়ে, বাট তোমার এখানে তো স্বরবর্ণ দেওয়া ছিল না। তার মানে এই বিন্যাসটা কিন্তু আসলে এই জায়গাতে নাই। তা তুমি কেন -1 বিয়োগ করবা? পুনর্বিন্যাস আর বিন্যাস এখানে সেমই হবে, এখানে কিন্তু এক বিয়োগ হবে না। খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই রেয়ার কেস। মানে পরীক্ষায় যা আসে, মানে ধরো এটা স্টুডেন্টরা ভুল করে আসে ম্যাক্সিমাম টাইমে, ওরা বুঝে না যে পুনর্বিন্যাস যে সবসময় যে -1 করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। বাট বইতে যেই ম্যাথগুলোই আসে বা পরীক্ষায় যেই কোশ্চেনগুলো আসে 90% কোশ্চেন এরকমই আসে। বা যদি এই টাইপের কোশ্চেন দেয় অনেকেই ভুল করে আসে, অনেকেই ভাবে পুনর্বিন্যাস ওয়ার্ড থাকা মানে -1 করব, বা সবসময় কিন্তু করা লাগবে না, বুঝছো? কেস 8 শেষ, আমাদের কেস আরও 3টা বাকি আছে। সো কেস নাম্বার 9-এ আসি। কতগুলো বিশেষ বস্তু অন্তর্ভুক্ত করে এবং কিছু বস্তু অন্তর্ভুক্ত না করে। আচ্ছা, জিনিসটা আসলে কীরকম, যে ধরো বাংলাদেশের ক্রিকেট টিম, ধরো এখানে হচ্ছে সাকিব আল হাসান আছে, ধরো তামিম ইকবাল আছে, ধরো এখানে হচ্ছে মুশফিক আছে, ঠিক আছে? আর ধরো হচ্ছে তোমার এই রোবেল আছে, ধরলাম আমি আর কি, ঠিক আছে? ধরো এই 4 জনই আছে, ফর এক্সাম্পল সাকিব, তামিম, মুশফিক আর ধরো রোবেল, 4 জন আছে। তো এই 4 জনের মধ্যে তোমাকে কি বলছে যে 4 জন থেকে 3 জন খেলবে। 4 জনের মধ্যে থেকে কয়জন খেলবে? 3 জন খেলবে, যার মধ্যে বলে দিছে সাকিব মাস্ট খেলবে, মানে সাকিব মাস্ট খেলবে এবং রোবেল মাস্ট বাদ যাবে। তার মানে সাকিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে, বাট রোবেলকে আলটিমেটলি কি দেওয়া হয়েছে? বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা ওয়ার্ড নেই, ধরো এখানে এগুলা বাদেও ধরো আরেকজন আছে, ধরো সেটা হচ্ছে ধরো এ, ঠিক আছে? ধরলাম, তাহলে কয়জন হয়েছে বলো তো? 5 জন না? তাহলে এখানে বলছে যে এই 5 জন মাঠে খেলবে, মানে 5 জনের মধ্যে 3 জন মাঠে খেলবে। 5 জনের মধ্যে তুমি 3 জনকে নিয়ে ধরো একটা অ্যারেঞ্জমেন্ট করবা, বা 3 জনকে নিয়ে একটা সাজানোর ব্যবস্থা তৈরি করবা, যেখানে
যেখানে আর সবসময় বাদ যাবে, মানে আর কে এখানে অন্তর্ভুক্ত করাই যাবে না, আর এর হিসাবটা বাদ। ঠিক আছে, তাহলে বলো তো আর এর হিসাব যদি বাদ যায়, আমরা কি আর কে নিয়ে কি কোনো সাজানো ব্যবস্থা তৈরি করব? ও আউট অফ দ্য সিলেবাস, ওকে নিয়ে আমরা চিন্তাই করব না। তাহলে বাকি থাকলো কয়জন? 4 জন। এবং তোমাকে এইটাও বলে দিছে যে এর মধ্যে এস সব সময় থাকবে, মানে এস এর জায়গা ফিক্স, মানে এস এখানে থাকবেই, মাস্ট থাকবে। তার মানে এস কে তোমার শিওর নিতে হবে, বাট আর তোমার শিওর বাদ, মানে আর এর হিসাবটা বাদ। এখন এস কে তুমি যদি এখানে অন্তর্ভুক্ত করো, ধরো এখানে এস বসলো, ফর এক্সাম্পল ধরো এস এখানে বসলো, তাহলে বাকি ঘর থাকে কয়টা? বাকি ঘর থাকে 2টা, রাইট? তার মানে তোমার এখানে টোটাল বর্ণ আছে কয়টা? 3টা। তাহলে 3টা বর্ণ এই 2টা ঘরে বলতো কত উপায়ে বসবে? 3টা বর্ণ 2টা ঘরে বসবে 3p2 উপায়ে, 3p2 উপায়ে, রাইট? ওকে, আচ্ছা তুমি খেয়াল করো তো, এস কি সবসময় কি এখানেই বসবে, নাকি এস এখানেও বসতে পারে, অথবা এস কিন্তু এখানেও বসতে পারে, রাইট? তার মানে এস এর অবস্থান যখন এক জায়গাতে, তখন বাকি 2টা জায়গাতে বাকিদের অবস্থান হচ্ছে 3p2। এস যদি এই জায়গায় না বসে এই জায়গায় বসে, তাইলেও কিন্তু বাকিদের অবস্থান কি? 3p2। এস যদি এখানে না বসে এখানে বসে, তাহলেও কিন্তু বাকিদের অবস্থান কি? 3p2। তাহলে বলতে এস এর অবস্থান আসলে কয়টা হইতে পারে? এস এর অবস্থান হইতে পারে ভিন্ন ভিন্ন 3টা জায়গাতে, রাইট? তার মানে এস যে কিনা ফিক্সড, সে 3টা ভিন্ন ভিন্ন জায়গায় বসতে পারে, এবং তার বসার উপায় হচ্ছে 3। তার বসার উপায় শুধুমাত্র 3টা ভিন্ন ভিন্ন জায়গায় বসতে পারে। বা তুমি 3 না লিখে 3p1ও লিখতে পারো, যে 3টা জায়গার মধ্যে এক্স তো একজন, তাহলে একজন বসবে কত উপায়ে? 3p1 উপায়ে। বুঝতে পারছো? মানে 3p1 লিখো, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। 3p1, তার মানে 3টা ঘরের মধ্যে প্রথমে এস যেহেতু ফিক্সড, সো এসটা বসতে পারে 3p1 উপায়ে। আর বাকি এস বসার পর বাকি তো আরো 2টা ঘর থেকে যাবে, তো ওই 2টা ঘরে বাকি 3 জন থেকে 2 জন বসবে, তারা বসতে পারে 3p2 উপায়ে। তো প্রথমে এস এর জন্য আমরা বিন্যাস বের করলাম, পরে বাকি 3টা জনের বিন্যাস বের করলাম, যেহেতু আংশিক বিন্যাস হইলো, গুণ করে দিলে আমরা টোটাল কাজের পরিমাণটা পেয়ে যাব, বা টোটাল বিন্যাস বা বিন্যস্ত বা সজ্জিত সংখ্যা পেয়ে যাব। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, সো এইভাবে হচ্ছে আমাদের ম্যাথগুলো করতে হবে। তার মানে আমাদের কিছু বিশেষ বস্তু অন্তর্ভুক্ত আমরা করব, আর কিছু বিশেষ বস্তু সবসময় কি দিতে হবে? বাদ দিতে হবে। তো আমরা সেম প্যাটার্নটা হচ্ছে এখন ম্যাথে অ্যাপ্লাই করব। তো খেয়াল করে দেখো, আমি একটা করে দিই, তোমরা আরেকটা করো, ঠিক আছে? কোনটা করে দিও বলো তো? একটা করে দিলেই হবে, 2 নাম্বারটা করে দিই। হ্যাঁ, তো কি বলছে বলো তো? বলছে ট্রাইঅ্যাঙ্গেল শব্দটির বর্ণগুলো হতে প্রতিবারে তুমি 5টি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ তুমি গঠন করতে পারবা, যেখানে এ সবসময় অন্তর্ভুক্ত থাকবে কিন্তু ই কখনোই থাকবে না। তাহলে ই এর হিসাব কিন্তু ভাইয়া বাদ। তাহলে ট্রাইঅ্যাঙ্গেল, TRIANGLE, ট্রাইঅ্যাঙ্গেল। তো ট্রাইঅ্যাঙ্গেল শব্দটি থেকে 5টি করে বর্ণ নিয়ে শব্দ তৈরি করতে হবে, যেখানে ই কখনোই থাকবে না, কিন্তু এ সব সময় থাকবে, একে রাখতেই হবে। মানে যেই তুমি 5টা করে বর্ণ নিয়ে শব্দ তৈরি করবা, প্রতিটা শব্দের মধ্যে এ অন্তর্ভুক্ত মাস্ট থাকবে। তো আমাকে বলো, যদি এখানে 5টা আমরা ঘর করি, তাহলে বলো প্রথমে আমরা এ কে ফিক্স করি, কারণ যেহেতু এ বসবেই, মানে এ কে তোমার নিতেই হবে খেলার মধ্যে, তো এ কে ফিক্স করি। তো 5টি ঘরের মধ্যে বলো তো এ কয়জন? একজন। তাহলে 5টি ঘরে এই এ বসতে পারবে কত উপায়ে? 5p1 উপায়ে। 5p1 মানে এর জন্য 5টা রাস্তা বা 5টা ঘর আছে, ও যেই কোনো একটা ঘরে বসতে পারে, সে তো ইন্টারচেঞ্জ করে বসবেই, রাইট? সো 5টি জায়গাতে এ বসতে পারে 5p1 উপায়ে। 5p1 আমি ধরলাম এটা এই জায়গায় বসছে, আরও ঘর থাকবে কয়টা? তখন 4টা থাকবে। তো এই 4টা ঘরে বাকি কয়জন পাবলিক আছে বলো তো? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, বাকি আরও 6 জন আছে। তো বাকি 6 জনের মধ্যে 4 জন বসবে এই বাকি 4টা ঘরে। তাহলে 6 জন থেকে 4 জন বসার সিস্টেমটা কি বলো তো? 6p4 না? 6 জনের মধ্যে 4 জন বসতে পারবে কত উপায়ে? 6p4 উপায়ে। ক্লিয়ার?
তাহলে এটা হচ্ছে এর জন্য, এটা হচ্ছে বাকিদের জন্য। তাহলে একটা সম্পূর্ণ কাজ দুইটা আংশিক কাজে বিভক্ত হয়েছে, আমাদের এগুলো গুণ করলেই আমরা টোটাল উপায় সংখ্যা পেয়ে যাব। বুঝা গেছে? ক্লিয়ার? পারবো? আমরা একে প্রথমে বসাই দিব, বাকি 6 জনের জন্য 4টা সিট বরাদ্দ, তো 6p4 লিখলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার? আমাদের কেস নাম্বার 9 ডান। এবার আসো কেস নাম্বার 10। চক্রাকার বিন্যাস, খুবই ইন্টারেস্টিং একটি টপিক। চক্রাকার বিন্যাস একটু বুঝতে হবে, ঠিক আছে? টপিকটা খুবই সহজ, বাট চক্রাকারে এবার বিন্যাস। তো তুমি খেয়াল করো, তোমাদের জন্য একটা আমি চক্রাকারে একটা ধরো একটা টেবিল তৈরি করি। টেবিল না, মানে একটা চক্রাকারে একটা ধরো সার্কেল একটা তৈরি করলাম, ঠিক আছে? এখন সার্কেলের মাঝখানে ধরো এই পয়েন্টটা আছে। এবার মনে করো যে এই জায়গাতে ধরো 4 জন দাঁড়ায় আছে। ফর এক্সাম্পল, এখানে ধরো এ দাঁড়ায় আছে, এখানে ধরো বি দাঁড়ায় আছে, এখানে ধরো সি দাঁড়ায় আছে, এবং এখানে ধরো ডি দাঁড়ায় আছে। ধরো এ বি সি ডি তারা চক্রাকারে 4টা জায়গায় দাঁড়ায় আছে। ওকে, খুব ভালো জিনিস। এখন চিন্তা করে দেখো, যদি আমি একটা কাজ করি, এখানে এ কে বি এর জায়গায় নিয়ে স্থাপন করি, বি কে সি এর জায়গায় নিয়ে স্থাপন করি, সি কে ডি এর জায়গায় নিয়ে স্থাপন করি, এবং ডি কে যদি আমরা এর জায়গায় নিয়ে স্থাপন করি, তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো তো, এখানে দেখতে মনে হচ্ছে যে অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, বাট অ্যারেঞ্জমেন্ট কিন্তু চেঞ্জ হয় নাই ভাইয়া। অ্যারেঞ্জমেন্টটা বলতে কি বোঝাচ্ছে, যে দেখো এখানে এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে এ। এখানে কিন্তু সেম, এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে এ। অ্যারেঞ্জমেন্ট কিন্তু সেম হয় নাই, ওদের পজিশনটা চেঞ্জ হয়েছে। বা আমি বলতে পারি এই যে বৃত্তটা আছে না, বৃত্তটা জাস্ট একটু চেঞ্জ, একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। মানে বৃত্তটাকে জাস্ট তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করে দিছো, ঘুরাই দিছো। বাট অ্যারেঞ্জমেন্ট বা সজ্জিত হওয়ার সংখ্যা কিন্তু, বা সজ্জিত জিনিসটা কিন্তু চেঞ্জ হয় নাই, ওদের সিকোয়েন্সটা কিন্তু ঠিকই মেইনটেন আছে, রাইট? আবার সেম কাজ যদি করি, এ এইখানে, বি এইখানে, সি এইখানে, ডি এইখানে, চেঞ্জ কিন্তু হবে না, রাইট? তাইলে তুমি এটা বুঝতেছো যে আমরা যখন নর্মালি চারটা বস্তুকে বা চারটা সংখ্যাকে বা চারটা অঙ্ককে বা চারটা বর্ণকে একটা সিরিয়ালি, মানে চক্রাকারে না, জাস্ট লিনিয়ারলি যদি তোমরা অ্যারেঞ্জ করো, ধরো এ বি সি ডি, তাহলে তাদেরকে অ্যারেঞ্জ করার ওয়েটা কি হয়? অ্যারেঞ্জ করার ওয়ে হয় 4 ফ্যাক্টোরিয়াল। কেন 4 ফ্যাক্টোরিয়াল? কারণ আমরা এখানে যেইখানেই মানে একটু চেঞ্জ করলেই কিন্তু অ্যারেঞ্জমেন্টগুলো চেঞ্জ হয়ে যায়, রাইট? বা চক্রাকারে কিন্তু এমন হচ্ছে না। চক্রাকারে কি হচ্ছে, তোমার যদি আমরা এরকম ইন্টারচেঞ্জ করে দেই, দেখা যায় কি জিনিসটা দেখতে আবার আগের মতোই হয়ে যাচ্ছে, রাইট? তাহলে চক্রাকারের সিস্টেমটা আসলে কি হবে, চক্রাকারের সিস্টেমটা কি হবে, তাই না? একটু কনফিউশন, রাইট? সো একটু খেয়াল করে দেখো তো, আমি তোমাদের এবার কিছু এখানে বিষয় একটু বুঝাই। ধরো এই যে বৃত্তের মধ্যে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। ধরো আমি কি করলাম, আমি এটাকে এটাকে আমি ব্লক করে দিলাম, মানে এটা এখানেই বসবে, এটা ফিক্সড, এ নড়বেই না, মানে একে নড়ানো যাবে না, তো একে যদি না নড়াও, তুমি একটু চিন্তা করে দেখো তো, এবার একে তুমি যদি না নড়াও, তা ধরলাম, মানে একটু ছোট করে দিলাম আর কি, ঠিক আছে? ধরো একে যদি না নড়াও, এ ধরো ফিক্সড, এখানে এটা ফিক্সড। আচ্ছা, একে না নড়াইলে যদি আমি বি সি ডি কে কোনো একটা ভাবে সরাই, ধরো আমি বি এর জায়গায় সি এর, মানে বি এর জায়গায় ধরো সি আনলাম, ধরো এখানে সি আনলাম, এখানে বি আনলাম, এখানে কি আনলাম, ডি আনলাম, একে কিন্তু চেঞ্জ করি নাই, তাহলে বলতে পারে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়ে গেছে না, রাইট? আবার তুমি চিন্তা করো, যদি আমি একে না নড়াই, ধরো একে নড়াইলাম না, একে না নড়িয়ে আমি এবার কি করলাম, এখানে সি আর ডি কে ধরো ইন্টারচেঞ্জ করলাম, ধরো এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ধরো এখানে ডি না, মানে এখানে সি না, সি আর ডি ইন্টারচেঞ্জ করলাম, ধরো এটা ইন্টারচেঞ্জ করলাম, আবার কিন্তু নতুন অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়েছে, রাইট? আবার ধরো আমি একে চেঞ্জ করব না, আমি এবার কি করব, বি এবং ডি এর মধ্যে ইন্টারচেঞ্জ করব,
বি এবং কার মধ্যে বলো তো, ডি এর মধ্যে আমরা কি করব, ইন্টারচেঞ্জ করব। তাহলে বলো তো এখানে সি, এখানে ডি এবং এখানে কি বলো তো, এখানে হচ্ছে বি, রাইট? ক্লিয়ার? আচ্ছা, আবার আবার তুমি খেয়াল করে দেখো, ধরো আমি একে চেঞ্জ করব না, একে চেঞ্জ না করে আমি কি করব, আমি বিটাকে এখানে ফিক্স রাখবো, কিন্তু সিডিকে ইন্টারচেঞ্জ করে দিব, সি এবং ডিকে আমরা ইন্টারচেঞ্জ করে দিব, ঠিক আছে? আবার আবার তুমি খেয়াল করে দেখো, ধরো আমি একে চেঞ্জ করব না, আমি এবার কি করব, আমি এবার এখানে বি এবং ডিকে ইন্টারচেঞ্জ করে দিব, বি এবং না, এটা অলরেডি করে ফেলছি, রাইট? সো একটু মানে ওলট পালট হয়ে গেছে, আমি আবার দেখাই, হ্যাঁ আবার দেখাই, মানে জাস্ট একটু এগুলা ধরো আমি চেঞ্জ করব না, আমি মানে একে চেঞ্জ করবো না আর কি, বুঝছো? একে চেঞ্জ করবো না, এটা আরেকটা ওয়ে হইতে পারে। তো আমি ধরো এটাকে ফিক্স রাখলাম, আমি আবার দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে মনে করো যে এই যে বি সি ডি না, এদের মধ্যে তুমি জাস্ট ইন্টারচেঞ্জ করো, তাইলে বুঝতে পারবা। ধরো আমি প্রথমে বি এবং সি এর মধ্যে ইন্টারচেঞ্জ করব, ধরো ডি কে রাখবো, তাহলে বলতো ডি কে রাখলে ডি কে রাখলাম, ডি কে রেখে বি এবং সি এর মধ্যে ইন্টারচেঞ্জ করা আছে, ধরো বি এবং সি প্রথমে একবার রাখলাম, মানে এটাই একবার ফিক্স করলাম আর কি, ঠিক আছে? আবার আমি যদি ডি কে এখানে রেখে দিই, তাহলে বি এবং সি এর মধ্যে ইন্টারচেঞ্জ করে কি হবে, সি এবং বি হবে, রাইট? আবার ধরো এবার আমি কি করলাম, সি কে ফিক্স রাখলাম, ডি এবং বি এর মধ্যে ইন্টারচেঞ্জ করলাম, তাহলে ডি বি এখানে কি সি, রাইট? ঠিক আছে? আচ্ছা, আবার ধরো আমি কি করলাম, আমি হচ্ছে এখানে বিসি দুইটা, আবার সি কে এখানে রেখে বিডি কে হচ্ছে ডিবি করলাম, ওকে? সো এবার ধরো আমি হচ্ছে কি করতে পারি, এবার সি কে আমি চলে চেঞ্জ করতে পারি, রাইট? সো সি কে চেঞ্জ করে ধরো আমি সি কে এখানে নিলাম, তাহলে এখানে তোমার হচ্ছে বিডি হইতে পারে। আবার সি কে যদি তুমি এইখানে রাখো, তাহলে আবার এখানে কি হইতে পারে, বিডি হইতে পারে, রাইট? আবার সি কে যদি তুমি এই জায়গাতে রাখো, তাহলে কিন্তু আবার এখানে ডিবি হইতে পারে। দেখো মানে এই কয়টা অ্যারেঞ্জমেন্ট হইতে পারে অ্যাকচুয়ালি, তুমি খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভিন্ন ভিন্ন হয়েছে। বলো তো এখানে এর পরে কি, এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, রাইট? এখানে এর পরে সি, সি এর পরে বি, বি এর পরে কি ডি, ডি এর পরে আবার এ, রাইট? এখানে কি বলো তো, এর পরে ডি, ডি এর পরে সি, সি এর পরে কি বলো তো বি। দেখো তো প্রতিটা কি চেঞ্জ হচ্ছে না জিনিসটা? আবার এখানে এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে বি, রাইট? এখানে এর পরে বি, বি এর পরে ডি, ডি এর পরে সি। এখানে এর পরে ডি, ডি এর পরে বি, বি এর পরে সি। দেখো প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়েছে, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে মনে রাখবা, যখন চক্রাকার বিন্যাস হয়, চক্রাকার বিন্যাসে তুমি যদি যতগুলা ভিন্ন ভিন্ন বস্তু থাকবে, যদি এদেরকে বলা হয় কতভাবে সাজানো যায়, তখন তুমি যেই কোনো একটাকে ফিক্স করবা, একটাকে ফিক্স করলে বাকি যতগুলো থাকবে না, ওদের নিয়ে যে সাজানো ব্যবস্থা, ওইটাই আসলে কি আমাদের টোটাল বিন্যস্ত সংখ্যা পেয়ে যাব আমরা। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে 5 জন, ধরো 5 জন চক্রাকারে দাঁড়িয়ে আছে, সো এদের মধ্যে কতগুলো ভিন্ন ভিন্ন উপায়ে তারা সজ্জিত হইতে পারে, তাহলে তুমি জাস্ট 5 থেকে 1 বিয়োগ করবা, 5 থেকে 1 বিয়োগ করে জাস্ট তার ফ্যাক্টোরিয়াল দিবা, দ্যাট মিনস 4 ফ্যাক্টোরিয়াল। মানে একটাকে ফিক্স করে তুমি সবগুলোকে সাজাইতে পারবা। বুঝতে পারছো? এই জন্য তোমাদের আমি এত কিছু দেখাইলাম, ঠিক আছে? তো নিচেরগুলো তো লাগতেছে না, বাট তুমি বুঝতেছো যে একজনকে ফিক্স করে দিলে বাকিগুলোকে ইন্টারচেঞ্জ করলে হয়ে যায়, বা সবগুলোকে ধরে ধরে ইন্টারচেঞ্জ করলে কিন্তু ঝামেলা হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। সো মোটামুটি আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে এটা। তো আমরা একটু ম্যাথগুলো দেখি। তো খেয়াল করে দেখো 1 নাম্বার যে কোশ্চেনটা, 1 নাম্বার কোশ্চেনটা বলছে 7 জন মেয়ে বৃত্তাকারে দাঁড়াবে, কত উপায়ে তারা পৃথক পৃথকভাবে বৃত্তাকারে দাঁড়াতে পারবে? তাহলে ভাইয়া 7 জন মেয়ে না, তাহলে আনসার কি হবে বলো তো? মোট বিন্যাস কত হবে? মোট বিন্যাস সংখ্যা হবে, মোট বিন্যাস সংখ্যা হবে 7 - 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 6 ফ্যাক্টোরিয়াল। তারা 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে নিজেদের মধ্যে কি সাজতে পারবে।
2 নাম্বার যে কোশ্চেনটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং খুব মজার একটা কোশ্চেন। তোমাকে এখানে কি বলছে বলো তো? বলছে 2 জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে 5 জন বিজ্ঞান এবং 6 জন কলা বিভাগের ছাত্র কত রকমে একটি গোল টেবিলে বসতে পারে। আচ্ছা, তোমাকে বলছে যে 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্র আছে এবং 5 জন হচ্ছে কলা বিভাগের ছাত্র আছে, এদের মধ্যে তোমার এরা একটা গোল টেবিলে বসবে, বাট কলা বিভাগের ছাত্রদের মধ্যে 2 জন কোনোদিন একসাথে বসতে পারবে না। ওকে ফাইন। তো তুমি চিন্তা করে দেখো, তোমাকে যদি আমি একটা বৃত্তাকার একটা গোল টেবিল দিই, একটা গোল টেবিল, ধরো এই গোল টেবিলে আমরা চিন্তা করে দেখো তো, আগে আমরা বিজ্ঞানের স্টুডেন্টদের মানে অবস্থানটা ফাইন্ড আউট করব, নাকি আগে কলা বিভাগের স্টুডেন্টদের অবস্থান ফাইন্ড আউট করব? আগে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের অবস্থানগুলো ফাইন্ড আউট করতে হবে। কেন ভাইয়া ফাইন্ড আউট করবো বিজ্ঞান বিভাগের গুলাকে? কারণ বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের মাঝখানে কলা বিভাগের স্টুডেন্টদের বসাইতে হবে, 2 জনকে একসাথে বসানো যাবে না। তার মানে ধরো আমি এখানে বললাম যে এখানে একজন সায়েন্সের স্টুডেন্ট বসবে, এখানে একজন সায়েন্সের স্টুডেন্ট বসবে, ধরো এখানে একজন সায়েন্সের স্টুডেন্ট বসলো, এখানে একজন সায়েন্সের স্টুডেন্ট বসলো, এখানে একজন বসলো, এখানে একজন বসলো। তাহলে আমাদের সায়েন্সের স্টুডেন্ট 5 জন বসে গেছে, 5 জন ফিক্সড। এবার বলো তো এই 5 জনের মাঝখানে কারা বসবে? এই 5 জনের মাঝখানে কলা বিভাগের স্টুডেন্টরা বসবে, রাইট? আচ্ছা একটু খেয়াল করো, বলো তো আমি তোমাকে যদি জিজ্ঞেস করি এই বিজ্ঞান বিভাগে যারা আছে ওরা এখানে কত উপায়ে বসতে পারবে, কত উপায়ে নিজেদের মধ্যে সজ্জিত হইতে পারবে বলো তো? 5 ফ্যাক্টোরিয়াল হবে নাকি 4 ফ্যাক্টোরিয়াল হয় বলো দেখি? 5 ফ্যাক্টোরিয়াল নাকি 4 ফ্যাক্টোরিয়াল? অবভিয়াসলি 4 ফ্যাক্টোরিয়াল হবে, তাই না? কারণ এটা কি, এটা গোল টেবিলে বসছে, তাহলে এটা গোল টেবিলে বসলে একজন ফিক্সড, বাকিদের মধ্যে ইন্টারচেঞ্জ হবে কত উপায়ে? 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে বিজ্ঞান বিভাগের ছাত্ররা টোটাল 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে নিজেদের মধ্যে বসতে পারবে। এবার আসো কলা বিভাগের ছাত্রদের কথা চিন্তা করি আমরা। কলা বিভাগের ছাত্রদের জন্য এইখানে একটা সিট আছে, আমরা কলা বিভাগের ছাত্রদের ধরো আর্টস নাম দিলাম যে A1, তারা এখানে একজন বসবে, এখানে একজন বসবে, এখানে একজন বসবে, এখানে একজন বসবে এবং এখানে কি আরেকজন বসবে। তোমরা একটু খেয়াল করো, এটা একটু মনোযোগ দিতে হবে। দেখো কলা বিভাগের ছাত্রদেরকে কিন্তু তুমি গোল টেবিলে যে বসছে, এখানে গোল টেবিলের কথা চিন্তা করলে হবে না। এখানে কলা বিভাগের ছাত্ররা কিন্তু বিজ্ঞান বিভাগের ছাত্রদের মাঝখানে বসছে। তার মানে কলা বিভাগের ছাত্রদের তোমার কিন্তু কোনো গোল টেবিলের হিসাব হবে না, এদের হিসাব হবে যে টোটাল কতগুলা ফাঁকা জায়গা আছে যেখানে তারা বসছে। তাহলে বলো তো প্রতি 2 জন বিজ্ঞান বিভাগের ছাত্রের মাঝখানে কি একটা করে সিট বরাদ্দ ছিল, যেই সিটগুলোতে কি কলা বিভাগের ছাত্ররা বসছে। তাহলে কলা বিভাগের ছাত্র কয়জন ছিল? 5 জন ছিল। আর ওই 5 জনের জন্য কয়টা সিট ফাঁকা আছে? 5টা সিট ফাঁকা আছে। তার মানে এই কলা বিভাগের ছাত্রদের সাজানোর উপায় কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল হবে না, 5 ফ্যাক্টোরিয়াল হবে। কি ফ্যাক্টোরিয়াল হবে বলো তো? 5 ফ্যাক্টোরিয়াল। এটা অনেকে ভুল করে, কথা বুঝো, আমি আবার বুঝাই দিচ্ছি। মানে এটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য, এটা আর্টসের স্টুডেন্টদের জন্য। তাহলে দুইটা যেহেতু আংশিক কাজ হয়েছে, তাহলে টোটাল কাজের জন্য আমরা কি করে দিব? গুণ করে দিব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা এটা বুঝলাম যে সায়েন্সের স্টুডেন্টদের জন্য গোল টেবিলে আগে আপনি বসাইছেন, বসানোর পর এদের মধ্যে সাজানোর উপায় হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু কলা বিভাগের ছাত্রগুলোর জন্য আপনি কেন 5 ফ্যাক্টোরিয়াল লিখছেন, কেন 4 ফ্যাক্টোরিয়াল লিখেন নাই? তুমি চিন্তা করে দেখো তো একটু, তুমি প্রথমে সায়েন্সের স্টুডেন্টদের বসাইছো না? আচ্ছা সায়েন্সের স্টুডেন্টরা এইভাবে না বসে যদি এইভাবেও বসতো, ধরো S1 S2 S3 S4 S5, ধরো এইভাবে যদি বসতো, আর এদের মাঝখানে কলা বিভাগের ছাত্ররা যদি বসতো, ধরো এখানে ধরো A1 A2 A3 A4 A5, লাস্টে কিন্তু হবে না, কারণ লাস্টে তো আবার তো S1 ঘুরে আসছেই, রাইট? সো লাস্টে হবে না। তার মানে এখানে 5টা সিট ফাঁকা আছে। তো ভাইয়া তুমি বুঝতেছো যে এই যে কলা বিভাগের ছাত্ররা যদি A1 থেকে কেউ A2-তে যায়, আবার A2 থেকে A1-এ আসে, তাইলেই তো বিন্যাস সংখ্যা চেঞ্জ হয়ে যায় অটোমেটিক, কারণ মাঝখানে কে? S1। তাহলে এটা যদি না থাকতো তাইলে একটা অন্যরকম হইতো। তুমি চিন্তা করে দেখো, আবার বোঝাচ্ছি,
আবার বোঝাচ্ছি এখানে। ধরো এই যে আমরা কি বলছিলাম যে A1 যখন A2-তে যায়, A2 যখন A3-তে যায়, A3 যখন A4-এ যায়, A4 যখন A5-এ যায়, A5 যখন A1-এ আসে, তখন বিন্যাস সংখ্যা চেঞ্জ হয় না। এটা বলছিলাম না আমরা আগের বার ওই যে বৃত্তের ম্যাথের ক্ষেত্রে, বৃত্তাকার গোল টেবিলের ক্ষেত্রে। বাট এখানে কিন্তু সেই খেলাটা হবে না। কেন? কারণ A1 যখন A2-তে যাবে, A2 যখন A3-তে আসবে, অবভিয়াসলি এই S1 S2 এদের জন্য কিন্তু বিন্যাস সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমরা মনে রাখবো যদি গোল টেবিলে এরকম সায়েন্স এবং আর্টসের স্টুডেন্টরা বসে, তুমি যাদেরকে প্রথমে বসাবা তাদের জন্য বৃত্তাকারের ক্ষেত্রে হিসাব করবা, বা যাদেরকে তুমি পরে এদের মাঝখানে মাঝখানে বসাবা এদের জন্য কিন্তু তোমার গোল টেবিলের হিসাবটা আর হবে না। এদের জন্য কতগুলো সিট বরাদ্দ ছিল, ওই সিটের জন্য যতজন আছে তত ফ্যাক্টরিয়াল হবে, এক কমবে না। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো? ঠিক আছে, ওকে। সো আমাদের মোটামুটি হচ্ছে 2টা ম্যাথ ডান। এবার 3 নম্বর ম্যাথে আসো। বলছে যে তোমার কাছে হচ্ছে 8টি ভিন্ন ধরনের মুক্তা কত রকমে একটি ব্যান্ডে লাগিয়ে একটি হার তৈরি করা যেতে পারে। একটি হার। আচ্ছা, তোমাকে আমি এটা একটু ভালো করে বুঝাই। ভাইয়া একটা হচ্ছে গোল টেবিল, একটা হচ্ছে গোল টেবিল, বুঝো ব্যাপারটা। একটা হচ্ছে গোল টেবিল, যে গোল টেবিলের মধ্যে যখন কিছু বস্তু থাকে, এই গোল টেবিলের মধ্যে যখন এ বি, বেশি ঝামেলা হয়ে যাচ্ছে, এখানে ধরো এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। একটা গোল টেবিলে যখন 4 জন বসে কিংবা বৃত্তাকারে যখন 4 জন বসে, তখন আমরা কিন্তু এদেরকে একটা সাইড থেকে দেখি, রাইট? এই জন্য গোল টেবিলে বসলে বা বৃত্তাকারে দাঁড়াইলে এই ধরনের সিনারির ক্ষেত্রে আমরা তাদের সাজানোর উপায় কি, 1 কমিয়ে দিয়ে 3 ফ্যাক্টরিয়াল লিখি, রাইট? কিন্তু ভাই তুমি খেয়াল করে দেখো, আমি তোমাদের এখানে একদম লিখে দেখাই। ধরো আমি একটা পেজ নিলাম, হ্যাঁ, ধরো পেজ নিলাম। একটা পেজের মনে করো যে ধরো এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে। তুমি খেয়াল করে দেখো, এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে হচ্ছে ডি, রাইট? এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি। তাহলে তুমি একটা সাইড থেকে দেখতেছো না জিনিসটা, একটা সাইড থেকে দেখলে জিনিসটা কি হয়, জিনিসটা হচ্ছে তোমার জাস্ট নর্মালি তুমি সাজানো ব্যবস্থা বের করতে পারো। কিন্তু যখন মালা, মুক্তার মালা বা তোমার ফুলের মালা, এরকম মালার কথা বলবে, একটা মালার কি 2টা সাইড হয় না? 2টা সাইড হয়। তুমি চিন্তা করে দেখো তো, একটা মালা ধরো আমি এখানে বানাবো এখন, ঠিক আছে? তোমাদের সামনে বানাই মালাটা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো জিনিসটা। একটা মালা, আরে মালাটা বানাইতে পারতেছি না। তো মনে করো যে মালাটা বানাবো আর কি, খুব সুন্দর একটা মালা বানাচ্ছি আমি, ঠিক আছে? তোমরা দোয়া করো যেন পুরোপুরি মালাটা ছিঁড়ে না যায়। তো মনে করো যে মালাটা বানাচ্ছি, আচ্ছা হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে? আচ্ছা মনে করো সুন্দর একটা আমরা ABCD একটা মালা তৈরি করলাম, খুব সুন্দর, রাইট? সো তুমি খেয়াল করে দেখো, এখানে প্রথমে যে এটা লিখলাম, এই যে এটাকে একটু গাঢ় করে দিই আমি, হ্যাঁ, এটাকে একটু গাঢ় করে দিই, ধরো এখানে বি লিখলাম, বিটাকে একটু গাঢ় করে দিই। এখানে ধরো সি লিখলাম, সিটাকে একটু গাঢ় করে দিলাম। এখানে ডি লিখলাম, ডিটাকে একটু গাঢ় করে দিলাম। তো একটা মালা কি হয় বলো তো? একটা মালার কিন্তু এই পাশ 2 পাশ থেকে কিন্তু দেখা যায়, রাইট? মালা কি এমন যে এক পাশ থেকে দেখা যায়, আরেক পাশে দেখা যায় না? এমন কিন্তু না, 2 পাশ থেকে দেখা যায়, তাই না? তো তুমি চিন্তা করে দেখো, তুমি এই পাশ থেকে উপরে এ দেখতেছো, এই পাশে তুমি কি দেখতেছো বলো তো? এই পাশে তুমি বি দেখতেছো, এই পাশে সি দেখতেছো, এই পাশে ডি দেখতেছো, রাইট? তারপরে তুমি এন্টি ক্লকওয়াইজ যদি চিন্তা করো, তাহলে এ বি সি ডি দেখতেছো। বাট আমি যে এইখানে দাঁড়ায় আছি, তুমি খেয়াল করে দেখো তো, আমি যে জায়গায় দাঁড়ায় আছি, আমি কিন্তু এন্টি ক্লকওয়াইজ এরপরে ডি দেখতেছি, যে এই জায়গাতে কি বলো তো, ডি, এরপরে সি, এরপরে কি বি, রাইট? তাহলে তুমি যেই অ্যারেঞ্জমেন্টটা এখানে এ বি সি ডি দেখতেছো, আমি এই পাশ থেকে এই সেম এন্টি ক্লকওয়াইজ অনুসারে আরেকটা অ্যারেঞ্জমেন্ট দেখতেছি, রাইট? তাই না? আচ্ছা বলো তো যদি
আমি এখানে যদি আমি এখানে ডিটাকে এই পাশে স্থাপন করি, ধরো এখানে আমি ডি লিখলাম, এখানে আমি ডি লিখলাম, আর এই বিটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, ধরো ফর এক্সাম্পল, তাহলে তোমার দিকে তুমি যখন চাবা এন্টি ক্লকওয়াইজ, তখন তুমি এর পরে ডি দেখতেছো, ডি এর পরে সি, সি এর পরে বি দেখতেছো, রাইট? বাট আমার এই অ্যাঙ্গেল থেকে আমি যে পিছন থেকে দেখতেছি, আমি কিন্তু এন্টি ক্লকওয়াইজ এরপরে কি দেখতেছি বলো তো? ডি দেখতে, এরপরে কি দেখতেছি? বি, বি এর পরে সি, সি এর পরে ডি। যেটা একটু আগে আমি দেখে আসছি ওটা আমি আবার দেখতেছি, তাই না? তার মানে ব্যাপারটা হচ্ছে জানো কি? ব্যাপারটা হচ্ছে যে এখানে অ্যারেঞ্জমেন্ট হইছে একটা, বাট আমরা দুই পাশ থেকে দুইটা ভিন্ন ভিন্ন অ্যারেঞ্জমেন্ট দেখতেছি, তাই না? তার মানে প্রতি দুইটা অ্যারেঞ্জমেন্ট একটা হয়ে যাচ্ছে, প্রতি দুইটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে কয়টা? একটা। আবার কি বলবো, ধরো তুমি যেটা দেখতেছো এই পাশ থেকে, মানে ওই পাশ থেকে একটু পরে ইন্টারচেঞ্জ করলে তুমি কি চেঞ্জ দেখতেছো না? বাট আমি কিন্তু এই পাশ থেকে দেখলে কিন্তু চেঞ্জ দেখবো না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি একটু এখানে লিখে বুঝাই, ঠিক আছে? ধরো এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি। ধরো তুমি এটা দেখতেছো, তুমি এটা এই পাশ থেকে দেখতেছো, এবং যখন বি আর ডি ইন্টারচেঞ্জ হইল, তখন তোমার এখানে ডি হয়ে গেল, এখানে সি হয়ে গেল, এখানে কি হয়ে গেল? বি হয়ে গেল, এখানে এ হয়ে গেল, তাই না? তুমি এখানে কি দুইটা ভিন্ন ভিন্ন জিনিস দেখতেছো না? কিন্তু ভাইয়া দুইটাই কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস আসলে আমরা দেখি নাই মালার ক্ষেত্রে। কারণ জানো কি? কারণ তুমি এটা ফ্রন্ট সাইড থেকে যেটা দেখতেছো, আমি এই অ্যারেঞ্জমেন্টের ভিতরেই কিন্তু আমি এইটা দেখতেছিলাম পিছন সাইড থেকে। মানে ব্যাপারটা বুঝো, ধরো এই যে এইটাই, ধরো এই যে এ বি সি ডি, এটা তুমি ফ্রন্ট সাইড থেকে দেখতেছো না, রাইট? যখনই তোমার এর পরে ডি চলে আসলো, ডি এর পরে সি চলে আসলো, সি এর পরে আবার বি চলে আসলো এই জায়গাতে, তখন তুমি কিন্তু ভিন্ন অ্যারেঞ্জমেন্ট দেখতেছো। বাট ভাই এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমি এইখানে আগে থেকে দেখছিলাম, ওই পাশ থেকে তাকাইলে কিন্তু এরপরে এখানে ডি আসে, রাইট? তার মানে তুমি যেটা এই পাশ থেকে দুইটা ভিন্ন ভিন্ন দেখতেছো, আসলে এইটার ভিতরেই ওই পাশ দিয়ে তাকাইলে এটা দেখা যায়। তাহলে দুইটা অ্যারেঞ্জমেন্ট একটা হয়ে যাচ্ছে, কথা বুঝছো? তার মানে খুবই সিম্পল জিনিস। যদি মালা থাকে ওই মালার ক্ষেত্রে আমরা তো ধরো n সংখ্যক মুক্তার মালা, ঠিক আছে? তার মানে আমাদের টোটাল n-1, ওই যে এক কমায় ফেলি না আমরা, n-1 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা ছিল, বাট ডিভাইডেড বাই একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। 2 ফ্যাক্টোরিয়াল না, ধরো 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে হবে, কারণ প্রতি দুইটা অ্যারেঞ্জমেন্ট একটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা মালার ক্ষেত্রে স্পেসিফিক্যালি জাস্ট একটা 2 দিয়ে ভাগ করব, আর নর্মালি গোল টেবিলের ক্ষেত্রে বা গোলাকার জিনিসের ক্ষেত্রে n-1 ফ্যাক্টোরিয়াল লিখব। তাহলে আমাদের বলতো এটার আনসার কি হবে? বলছে 8টি ভিন্ন ভিন্ন মুক্তা কত রকম একটি ব্যান্ডে লাগিয়ে একটি হার তৈরি করা যেতে পারে। তাহলে আমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা, 3 নাম্বার কোশ্চেনটার আনসার হবে 8-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। 8-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। আমি কি বুঝতে পারছি? ক্লিয়ার? তুমি বাসায় একটু মালা দেখো, বুঝছো? এই পাশ থেকে মালা দেখবা, এই পাশ থেকে মালা দেখবা, তাহলে বুঝতে পারবা আরো ভালো। ওকে, সো আমাদের কেস নাম্বার 10 ডান।